সকালবেলা ঘুম থেকে উঠে হাতে ব্রাশ নিয়ে দাঁত ব্রাশ করছে রাহাত। হঠাৎ লক্ষ্য করলো ঘড়ি কাঁটার দিকে তাকিয়ে চোখে ভয়ের ছাপ ভেসে উঠল, কারণ 15 মিনিট লেট। তাই আর কোনো কিছু না ভেবে ব্যাগ নিয়ে দাঁত ব্রাশ করতে করতে দিল দৌড় অফিসের উদ্দেশ্যে। পেছন থেকে রাহাতের মা বলে উঠল, বাবা কিছু খেয়ে যা। কিন্তু খাওয়ার আর সময় পেল কোথায়, কারণ রাহাতের অফিসের বস হচ্ছে একটা মেয়ে, তাও আবার প্রচন্ড রাগী। আজ 15 মিনিট লেট, না জানি কি কপালে আছে আজ রাহাতের। রাহাত দৌড়াতে দৌড়াতে অফিস যাচ্ছে আর দাঁত ব্রাশ করছে, আর তার এই কাণ্ড দেখে রাস্তার লোক তাকিয়ে আছে। রাহাত অফিসে প্রবেশ করে ওয়াশরুম থেকে যে মুখে পানি দিয়ে এসে তার চেয়ারে বসলো, সেই তার অফিসের বস ঋতুর ডাক। রাহাত উপরওয়ালার কাছে বলছে, আমায় রক্ষা করো আজ। অনেক কামনা বাসনা করলো উপরওয়ালার উপর, আর তারপর ভয়ে ভয়ে বসের রুমের ভেতরে ঢুকলো। যে না চেয়ারে বসবে অমনি। দাঁড়ান, খবরদার চেয়ারে বসবেন না। কেন ম্যাডাম? আবার বলি কেন? ঘড়ির দিকে তাকিয়ে দেখুন কয়টা বাজে। 11টা ম্যাডাম। কত মিনিট লেট? 1 ঘন্টা। আসলে ম্যাডাম আমি লেট করে আসতে চাইনি, ওই একটু আজকের ঘুমটা বা জাস্ট শাট আপ। এটা কি আপনার শ্বশুর বাড়ি যে লেট করে আসবেন? আপনার সমস্যাটা কি বলুন তো? না মানে ম্যাডাম। কি না মানে করছেন? আর আপনার মুখে এমন জল কেন? মুখটাও কি মুছতে পারেননি? রাহাত তার বসের কথা শুনে তার শার্টটা দিয়ে মুখের জল মুছতে লাগলো, আর তার বস রাগী লুক নিয়ে তাকিয়ে থাকলো তার দিকে। আসলে হয়েছে কি, রাহাত এই অফিসে কাজ করে, মোটামুটি কাজ ভালোই করে, লেট বেশি করে না, কিন্তু আজ একটু লেট করে ফেলেছে। রাহাত অনেক ভালো একটা ছেলে, আর তার বস ঋতু পুরো দজ্জাল টাইপের। রাহাতকে সারাক্ষণ কাজের মধ্যে রাখে, একটু ওদিক ওদিক হইলেই ঝাড়ি শুরু, আর সেই রকমের ঝাড়ি। আর বেচারা রাহাত সব মুখ বুঝে সব হাসি মুখে সহ্য করে, বসের উপর কোনো কথা বলতে পারে না। অফিসের সবার সাথে ঋতুর অনেক ভালো আচরণ করে, আর রাহাতের সাথে এমন করে। মুখের জলগুলো মুছে ফেললো রাহাত, আর তার শার্টটা আবার ভিজে গেল। আমি যে কাল ফাইলগুলো দিয়েছি কমপ্লিট করতে, সেগুলো কমপ্লিট করেছেন? জি করেছি। তাহলে এখনো এখানে হাবলার মতো দাঁড়িয়ে আছেন কেন? যান, ফাইলগুলো নিয়ে আসুন। রাহাত আর কিছু না বলে ওখান থেকে চলে এলো, আর এসে তার ব্যাগে ফাইল খুঁজতে লাগলো, কিন্তু ফাইল ব্যাগের ভিতরে নেই। ফাইল বাসায় ছেড়ে এসেছে। নিমিষে রাহাতের মুখটা আরো শুকিয়ে গেল। নানান রকম চিন্তায় পড়ে গেল রাহাত। এখন কি বলবে তার বসকে যে ফাইল আনেনি? কিন্তু এই কথা বললে যে কি না কি করে তার বস কে জানে। কিছুক্ষণ পর আবার বসের কল। রাহাত আবার বসের রুমের ভিতরে প্রবেশ করলো, ফাইল ছাড়াই, কারণ ফাইল তো বাসায়। বসুন। না বসে দাঁড়িয়ে আছে রাহাত। ওই মিস্টার, বসবা নাকি আমি ঘাড় ধরে বসাবো চেয়ারে? রাহাত ঋতুর কথা শুনে বসে পড়ল বসের সামনের চেয়ারে। ঋতু একটা ফাইলের দিকে তাকিয়ে রাহাতের কাছে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, রাহাতের দিকে না তাকিয়েই, দাও দেখি ফাইলটা কেমন হয়েছে। রাহাত তো ফাইল আনেনি, কি বলবে তার বসকে? 1 মিনিট হয়ে গেছে, হাতটা বাড়িয়ে আছে রাহাতের দিকে, কিন্তু ফাইল হাতে আসছে না ঋতুর। মেজাজটা আরো বিগড়ে গেল ঋতুর। কি ব্যাপার, কথা বলছি তা কানে যায় না? বলছি না ফাইল দাও। রাহাত স্পষ্ট দেখতে পাচ্ছেন আজ তার অবস্থা পুরোই কেরোসিন। ওই আমি ফাইলটা চাচ্ছি। ম্যাডাম আসলে হয়েছে কি? কি হয়েছে তাড়াতাড়ি বলুন। আমি না ফাইল কি? ফাইলটা বাসায় রেখে এসেছি। রাহাতের এরূপ উত্তরে ঋতুর মেজাজ আরো চড়া হয়ে উঠল। ভাবতে পারছে না কি করবে এখন এই ছেলেটার উপর। হোয়াট? মানে কি বলছেন কি আপনি এসব? ফাইল আনেননি মানে? তাহলে কি নিয়ে অফিসে আসলেন? আসলে ম্যাডাম আজ ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় দেখি লেট হয়ে গেছে, তাই আর অত কিছু না দেখে চলে এসেছি অফিসে। জানতাম না যে ফাইল ব্যাগে নেই। রাহাতের মুখটা আরো ফ্যাকাশে হয়ে গেল, আর তার বস ঋতু রেগে গেলেন না, এবার একটা মুচকি হাসি দিয়ে বলে, উঠুন। মানে? মানে বুঝেন না তাই না? বলছি যে চেয়ারটা থেকে উঠুন। রাহাত তার বসের কথা মতো চেয়ার থেকে উঠে দাঁড়ালো।
আর তার বস ঋতু তার চেয়ার থেকে উঠে পড়লেন। ঋতু এমনভাবে উঠে গেলেন বলে রাহাতের মনে খটকা লাগলো। হ্যান্ডস আপ। মামা মানে? মানে হলো যে মিস্টার রাহাত, আপনি এখন আপনার হাত দুটো উপরে তুলুন। হাত তুলুন। রাহাত কি করবে কিছু বুঝে উঠতে পারল না এবং হাতটা উপরে তুলে ধরল। আর ঋতু তার কাছে গেল এবং রাহাতের পকেট থেকে মানিব্যাগ বের করে নিল। রাহাত এর মানে খুঁজে পেল না। কেন তার মানিব্যাগ ঋতু বের করলো? নাকি ঋতুর টাকা নেই বলে আমার টাকা নেবে? কিন্তু না, ঋতুর তো টাকার সংকট হওয়ার কথা না, তাহলে কেন নিল? ম্যাডাম, আমার মামা মানিব্যাগটা কেন নিলেন? আসলে হয়েছে কি, আমার কাছে না কোনো টাকা নেই তাই। আচ্ছা, তোমার এখান থেকে বাসা কত দূর? আমার বাসা এখান থেকে 5 কিলো। তো মিস্টার রাহাত, তোমাকে আমি 15 মোট 30 মিনিট সময় দিলাম। এর মধ্যে ফাইলটা নিয়ে আমার কাছে হাজির হবে, আর না হলে তো জানোই। রাহাত এবার বুঝতে পারছে মানিব্যাগ নেওয়ার কারণ। কারণ রাহাতের কাছে এখন কোনো টাকা নেই, আর তাকে হেঁটে অথবা দৌড়ে গিয়ে ফাইল আনতে হবে। অনেক রাগ হচ্ছে ঋতুর উপর, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ তিনি বস। যদি কিছু বললে চাকরিটা চলে যায়, আর যদি চাকরি চলে যায় তাহলে রাহাতের পরিবারের ভার কে সামলাবে? এসব ভেবে আর কিছু বলল না রাহাত। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, ফাইল নিয়ে আসো। অলরেডি 1 মিনিট হয়ে গেছে, আর 29 মিনিট। লেটস গো। রাহাত আর এদিক সেদিক না তাকিয়ে ঋতুর কথা মতো ওখান থেকে দৌড় দিল ফাইল নিয়ে আসার জন্য। আর ঋতু রাহাতের এমন কাণ্ড দেখে হেসেই ফেলল, কারণ ঋতু রাহাতকে পছন্দ করে, শুধু তাই না, ভালোবাসে। তাই রাহাতকে সবসময় এমন শাসন প্লাস অত্যাচারের মধ্যে রাখে। এদিকে রাহাত উসাইন বোল্টের মতো দৌড়ে বাসার দিকে আসতে লাগলো। আর রাস্তার লোক দেখে ভাবছে, কি হয়েছে ছেলেটার, এমন দৌড়াচ্ছে কেন? 17 মিনিট পর রাহাত তার বাসায় এসে উপস্থিত হলো আর ফাইলটা খুঁজতে লাগলো। রাহাতের এরূপ আচরণ দেখে তার মা ভাবলো, কি হয়েছে ছেলেটার, এমন অদ্ভুত আচরণ করছে কেন? বাবা রাহাত, কি হয়েছে তোর? তুই এমন হাঁপাচ্ছিস কেন বাবা? না মা, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিকই আছি। পাপা, ফাইল? বাবা, তোর হয়েছে কি, আর এমন ভাবে কি খুঁজছিস? রাহাত তার মায়ের কথায় কান্না দিয়ে ফাইলটা খুঁজে বের করে আবার দিল এক দৌড়। আর তার মা অনেক চিন্তিত হয়ে গেল, ভাবছে এমন আচরণ করছে কেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাহাত আর মাত্র 11 মিনিট হাতে। আসতে লেগেছে 19 মিনিট, আর যেতে লাগবে 19 মিনিট। 11 মিনিটে কেমনে যাবে অফিসে? আর আবার লেট করলে তো। তাই দৌড়ের গতি বাড়িয়ে দিল রাহাত, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। 5 মিনিট লেট হয়ে গেল। রাহাত ফাইলটা ঋতুকে দিয়ে ধপ করে ঋতুর পায়ের উপর পড়ে গেল। রাহাত তার বস ঋতুর গায়ের উপর যখন পড়ে গেল, তখন ঋতু অনেক ভয় পেয়ে গেল। ঋতুর ধারণা আবার কোনো কিছু হয়ে যাবে না তো। রাহাত, কি হলো তোমার? এমন ভাবে পড়ে গেলে কেন আমার গায়ের উপর? রাহাত নিশ্চুপ, কোনো কথা বলছে না। বেচারা জ্ঞানী হারিয়ে ফেলেছে মনে হয়, এবার কেঁদেই দিল। ওই রাহাত, ওঠো না। আমি সরি, জানতাম না এমনটি হবে। কিন্তু না, রাহাতের ওঠার কোনো নাম গন্ধই নেই। ঋতু কাঁদতে কাঁদতে ডাক্তারকে কল দিল। ডাক্তার তার অফিসে চলে আসলো। ডাক্তার কিছুক্ষণ ধরে রাহাতকে দেখলো। মা, ঋতু ছেলেটার শরীরটা বড্ড দুর্বল। আমার মনে হচ্ছে কাল থেকে কিছু খায়নি, আর তার উপর প্রেশার পড়েছে মনে, তাই সেন্সলেস হয়ে পড়েছে। তুমি কিছু চিন্তা করো না, কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে। কথাগুলো বলেই ডাক্তার চলে গেলেন। আর অফিসের সবাই ভাবছে কি হয়েছে। হঠাৎ ডাক্তার অফিসের মধ্যে। অফিসে সবাই জেনেই গেল ব্যাপারটা। ঋতুর হাতকে সোফায় শুইয়ে দিল। এবার চোখের জল মুছে ফেললো। রাতের দিকে বারবার তাকাচ্ছে ঋতু অপলক দৃষ্টিতে। ছেলেটা বড্ড কিউটও বটে, আর আমার কথা সব কিছু শোনে, আর তা পালনও করে। এসব ভাবতে লাগলো ঋতু। তারপর কি যেন মনে করে রাহাতের মাকে কল দিল। হ্যালো আন্টি, আমি ঋতু। ও মা, ঋতু তুমি কেমন আছো মা? তোমার অফিস কেমন চলছে? জি আন্টি, আমি ভালো আছি। আচ্ছা আন্টি, রাহাত কি কাল থেকে কিছু খেয়েছে? আর বলিও না মা সে কথা। কাল রাতে খাওয়ার জন্য ডাকলাম, ছেলেটা বলল, মা আমি এখন খাবো না।
আমার অফিসের কাজ আছে অনেক, তা কমপ্লিট করতে হবে। আর না খেয়ে অনেক রাত অবধি কাজ করে ঘুমিয়ে পড়েছে ছেলেটা। আর সকালে ঘুম থেকে উঠে দেখে অফিসে 15 মিনিট লেট। তাই হাতে ব্রাশ নিয়ে দাঁত ব্রাশ করতে করতে চলে গেল অফিসে। আবার কিছুক্ষণ পর চলে এলো আর ফাইলটা নিয়ে চলে গেল। আমি খেতে বললাম, বলল সময় নেই। ও আচ্ছা আন্টি, আমি এখন রাখি, আমার একটু কাজ আছে তো। পরে সময় করে একদিন আপনার বাসায় ঘুরতে যাব। আচ্ছা মা, আসিও। তোমার সাথে অনেক দিন ধরে গল্প করা হয় না, নিজের খেয়াল রেখো মা। আচ্ছা আন্টি, বাই, ভালো থাকবেন। কলটা কেটে দিলে ঋতু আর ভাবছে, না, এতটা অত্যাচার করাটা ঠিক হয়নি ওর উপর। কিন্তু কি করব, আমার যে ওকে না জ্বালালে ভালো লাগে না। কিছুক্ষণ পর রাহাতের জ্ঞান ফিরে আসলো আর ঋতু তা দেখে আগের মতো হয়ে গেল। কিছুতেই বুঝতে দিল না যে রাহাতের উপর সে দুর্বল। ঘুম ভাঙার পর, এই যে হ্যালো মিস্টার। আমাকে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি। কি ব্যাপার, এইটুকু কাজ করেই অজ্ঞান হয়ে গেলেন? আপনাকে দিয়ে তো দেখছি কিচ্ছু হবে না। আসলে ম্যাডাম, আমার মাথাটা কেমন যেন চক্কর দিচ্ছিল, এই রোদের মধ্যে দৌড়ে গিয়েছিলাম তো তাই। ও, তাহলে দৌড় দিলেন কেন? গাড়িতে গেলে কি হতো? আমার মানি ব্যাগ তো আপনার কাছে, ভাড়া কই পাবো? আচ্ছা শুনো, এই নাও। কি এটা? এটার ভিতরে কি আছে? ওইটার ভিতরে কি আছে জানো? কি? ওইটার ভিতর বিষ মেশানো খাবার আছে। আর বাটির ঢাকনা খুলে খাওয়া শুরু করো। হ্যাঁ বিষ। কি হলো, ঢাকনা খুলে খাচ্ছ না কেন? না, আমি নিজে খাইয়ে দেব। রাহাত কি করবে কিছু বুঝতে পারছে না। মনে মনে বলছে, কি শত্রুতা আমার সাথে, যে আমাকে বিষ মিশ্রিত খাবার খাইয়ে মেরে ফেলতে চাচ্ছে। ম্যাডাম, আমি এই খাবার খেলে তো মরে যাব, আমি প্লিজ খেতে পারবো না, আপনি আর জোর করবেন না। 1 মিনিট সময়ের ভিতর যদি খাওয়া শুরু না করেছো, তাহলে কি করব একটিবার ভেবে দেখেছো? রাহাত তার বসের মুখে এমন কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। রাহাতের অনেক খিদেও পেয়েছে, কাল থেকে খায়নি, তাই ডাবল মরবো, তো এই খাবার খেয়েই মরি। আর কিছু না ভেবে ঢাকনা খুলে খেতে শুরু করলো। ঋতু অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে রাহাতের খাওয়া। রাহাত খাচ্ছে আর ভাবছে, কি হলো, খাবারের কোনো রিয়াকশন পাচ্ছে না কেন? তাহলে কি ঋতু মিথ্যা বললো আমাকে? একটিবার ঋতুর দিকে তাকিয়ে দেখলো ঋতু মুচকি মুচকি হাসছে। কি হলো, খাও। আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছো? রাহাত আর না তাকিয়ে খাওয়াতে মনোযোগ দিল আর ভাবছে। ম্যাডাম একবার বলে আপনি আর একবার বলে তুমি, কারণটা কি? এসব ভাবতে ভাবতে খাওয়া শেষ করলো। এই যে নিন ফাইলগুলো, এগুলো আগামী 2 দিনের ভিতর কাজ শেষ করে আমাকে জমা দিবেন। এতগুলা ফাইল দুদিনে কিভাবে সম্ভব? অসম্ভব বলতে কিছু নেই, যান কাজ শুরু করে দিন। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু শুনতে চাই না। রাহাত ভাবছে, কেন যে এইখানে চাকরি করছি, তার থেকে বরং ঝালমুড়ি বিক্রি করে খাওয়াই ভালো। আর কিছু না বলে মুখটা ভার করে ফাইলটা নিয়ে বেরিয়ে পড়ল আর নিজের চেয়ারে গিয়ে বসলো। তার এমন মুখের অবস্থা দেখে ঋতু হাসি থামাতে পারল না। রাহাত চেয়ারে এসে বসলো আর তার সাথে কাজ করে একটি মেয়ে, নাম দীপান্বিতা, সে হাজির। কি ব্যাপার, এমন মুখটা ভার করে আছেন কেন ভাইয়া? আর বলিও না, দেখো এই ফাইলগুলো আমাকে দিয়ে বললো 2 দিনে কমপ্লিট করে দিতে। আরে 2 দিনে শেষ করা কি সোজা নাকি? কি বললেন, মাত্র 2 দিনে? হ্যাঁ। আপনার কপাল পুড়ছে ভাইয়া, জানি না কি মলম লাগালে তা ভালো হবে। রাহাত আর কিছু না বলে কাজে মনোযোগ দিল। আর এদিকে ঋতুর আগে একদম ফুলে গেছে দীপানিতার সাথে কথা বলে দেখে। আসলে দীপানিতা মেয়েটা প্রথম দেখাতে রাহাতের উপর ক্রাশ খায়, কিন্তু সেটা বলার আগেই ঋতু এসে বলে, তোমার চাকরি বাঁচাতে চাইলে ওর পিছনে লেগো না। রাহাতকে আমি ভালোবাসি। আর হ্যাঁ, এটা যদি কোনোভাবে রাহাত জানে, তাহলে তোমার চাকরির
ইতি ঘটাবে, মনে রেখো। আর বেচারি দীপানিতা তার চাকরির জন্য বাদ দিয়ে দেয়। আবার কিছুক্ষণ পর ঋতুর কল। রাহাত আবার গেল। এই নাও আর 2টা ফাইল, এগুলো আর ওগুলো আমাকে একদিনেই দিও। মানে কি এইসবের? কত ফাইল আর দিবেন আমাকে? আর এত কম সময়ে কিভাবে পারবো কাজ শেষ করতে? আমি পারবো না আর ফাইল নিতে। এই প্রথম ঋতুর মুখের উপর কথা বলল রাহাত, আর তা শুনে ঋতু অবাক। পারবি না মানে? কেন পারবি না? দীপান্বিতার সাথে কথা বলতে পারো আর কাজ করতে পারো না? কেন আসো অফিসে কাজ করতে না দীপান্বিতার সাথে কথা বলতে? আপনি সব কি বলছেন? আমি দীপান্বিতার সাথে একটু কথা বললাম। এমনি বলছো তাই না? আমি কিছু শুনতে চাই না। ফাইল নিয়ে যাও। আর হ্যাঁ, এই নাও তোমার মানি ব্যাগ। আর আমি তোমার ব্যাগ থেকে 100 টাকা নিয়েছি ফুচকা খাওয়ার জন্য। তারপর মানিব্যাগ আর ফাইল নিয়ে চলে আসলো। আর ভাবছে, কাল থেকে অন্য কোথাও চাকরি খুঁজতে হবে, এখানে আর কাজ করা সম্ভব না। এমনভাবে অত্যাচার করলে কি পারা যায়? আর এদিকে ঋতুর খুব খিদে পেয়েছে। কি খাবে ভাবছে, কারণ তার খাবার যে রাহাতকে দিয়ে দিয়েছে। রাতে রাহাত মানিব্যাগটা ভালো করে দেখতে লাগলো, কারণ ওখান থেকে একটা জিনিস নেই, আর তা হলো ঋতুর ফটো। আর সেটাও আবার চুপ করে তোলা। রাহাত ভাবছে তার কপালে শনি আছে। এমন সময় রাহাতের ছোট বোন ইমা এসে হাজির। ভাই জানিস, ভাবিটা না অনেকগুলো কিউট রে। ওই কি বললি? সোজাসুজি বল। বলছে যে তোর বিয়ে ঠিক করে ফেলেছে মা, আর এই কালকে হয়তো হয়ে যেতে পারে। বোন, তোর মাথা ঠিক আছে তো? কি বলছিস এসব? আমার বিয়ে আমি জানি না, আর কার সাথে? কার সাথে আবার? তোর অফিসের বস ঋতুর সাথে। কি 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 বলিস এসব? কে ঠিক করলো বিয়ে? আমার মা। জানিস দাদা, ভাবিটা না অনেক ভালো রে। আমাকে একদিন রাস্তায় পেয়ে গাড়ি করে স্কুলে দিয়ে গেছে, আর আমাকে জোর করে 1000 টাকাও দিয়েছে। আর তোর কাছে চাইলে ওই তো 100 টাকার বেশি দিস না। রাহাত তার বোনের মুখে এমন কথা শুনে পুরাই কি করবে, হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। হঠাৎ করে বিয়ে, তাও আবার ঋতুর সাথে। যদি বিয়ে করি তাহলে জীবনটা তো পুরাই তামা হয়ে যাবে। ওই, তুই যাবি নাকি লাথি দিব? আমি সত্যি বললাম তো, তাই গায়ে লাগলো। দেখ, সবসময় ফাজলামি ভালো লাগে না। এই যা, আমি ভাবছিলাম তুই বিয়ের কথা শুনে খুশি হয়ে 500 টাকা দিবি, আর তুই কথা শোনাচ্ছিস। দাঁড়া, তোকে টাকা দিচ্ছি। বলেই ইমাকে মারার জন্য পায়ের স্যান্ডেলটা হাতে নিল। কিন্তু রাহাত কখনোই মারবে না তার বোনকে। তার বোনকে অনেক বেশি ভালোবাসে রাহাত। আর ইমা একটা ভ্যাংচি কেটে দিল দৌড়। এদিকে রাহাত রাগে গজগজ করতে করতে গেল তার মায়ের কাছে। মা, তুমি নাকি আমার বিয়ে ঠিক করেছো ঋতুর সাথে? হ্যাঁ, করেছি তো। তো মানে কি মা? তুমি একটিবার আমার কাছ থেকে শুনবে না আমার এই বিয়েতে মত আছে কিনা? দেখ, আমি তোর মা, আর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। কিন্তু তাই বলে আর মেয়ে খুঁজে পেলে না ওই মেয়েকে ছাড়া? মা, ওই মেয়ে। চুপ কর তো। কে কেমন আমি জানি, তাই বলছি। কিচ্ছু বলবি না তুই। আর কালকেই তোর বিয়ে। মা, তুমি বুঝতে পারছো না, ওই মেয়ের সাথে বিয়ে হলে আমার লাইফটা শেষ হয়ে যাবে। দেখ, আর যাই বল, ঋতুকে নিয়ে আজে বাজে একদম বলবি না, বলে দিলাম। নইলে একদম ভালো হবে না। মা লক্ষ্মী, মা আমার কথাটা শুনবে তো? আমি কিচ্ছু শুনতে চাই না। তুই গিয়ে তোর কাজ কর। আর একটি বছর সময় দাও, আমি তারপর বিয়ে করব। 1 মিনিটও না। ভাগ এখান থেকে, নইলে রাতের খাবার বন্ধ। রাহাত আর কিছু না বলে ওখান থেকে ঘরে চলে এলো। আর ভাবছে, না জানি কি কপালে আছে ওই গুন্ডি মেয়ের সাথে বিয়ে। না না না, তাহলে আমি শেষ। এমনিতেই যে অত্যাচার চালায় আমার উপর, আর বিয়ের পর না জানি কি করবে। তারপরের দিন রাহাতের বিয়ে আজ, তাই বাড়িটা অনেক সুন্দর করে সাজিয়েছে। কিন্তু রাহাতের মনে শান্তি নেই। রাহাত পালানোর রাস্তা খুঁজলো, কিন্তু কোনো রাস্তাই পেল না। জানালা দরজা সব বন্ধ। রাহাত ভাবছে আত্মহত্যা করবে নাকি, কিন্তু না, আত্মহত্যা করা মহাপাপ, আর এই কাজ করার কথা মুখে নেওয়াই পাপ।
রাহাতের মা ঘরের দরজা খুলে রাহাতকে বিয়ের জন্য তৈরি হতে বললেন, কিন্তু না ছাড়া হ্যাঁ উত্তর দিল না রাহাত। মায়ের কাছে করুণভাবে বলছে বিয়ে না করার জন্য, কিন্তু তার মায়ের এক কথা, বিয়ে করতেই হবে। রাহাত রাজি হচ্ছিল না বলে কিছু লোকদের ডেকে রাহাতকে হাতে পায়ে রশি দিয়ে বেঁধে ফেললেন তার মা। তার মায়ের কথা, দরকার হলে বাঁধানো অবস্থায় বিয়ে হবে। রাহাতের হাত পায়ে রশি দিয়ে বাঁধানো, আর সেই অবস্থায় যাত্রা করলো কনের বাড়ির উদ্দেশ্যে। রাহাত তার মাকে অনেক অনুরোধ করলো, কিন্তু কোনো কাজই হচ্ছে না। অবশেষে অনেকবার বরযাত্রী নিয়ে কনের বাড়ি চলে গেল রাহাত। আর রাহাতের আশা দেখে কনের বাড়ির লোকদের আনন্দের সীমা পেরিয়ে গেল। সবাই বলছে বর এসেছে, বর এসেছে। তারপর রাহাতকে বাঁধানো অবস্থায় নামানো হলো গাড়ি থেকে, আর তার হাতে পায়ে রশি দিয়ে বাঁধানো। কোনো পক্ষে সব আত্মীয়দের মুখে নিমিষে আনন্দের ছাপ দূর হয়ে গেল। তারা বিশ্বাস করতে পারছে না বরকে আনা হলো না কোনো আসামিকে। রাহাতের মা অবস্থা উপলব্ধি করতে পারল, আর রাহাতকে রশি মুক্ত করে ফেললেন। আর গিয়ে বলল রাহাতকে, যদি কোনো রকমের পালানোর চেষ্টা করিস বিয়ে বাড়ি থেকে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। রাহাত তার মায়ের কথা শুনে কাঁদো কাঁদো অবস্থা, যদি বিয়ে বাড়ি না হতো তাহলে হাউমা করে কেঁদেই দিত। কিন্তু আর কাঁদল না, অনেক কষ্টে কান্না আটকালো। একে একে বিয়ের সব আয়োজন শেষ হয়ে গেল। বরপক্ষ ও কনেপক্ষের লোকেরা তো মহা খুশি, আর সব থেকে খুশি তো ঋতু, কারণ সে তার ভালোবাসার মানুষের সাথে ঘর বাঁধার স্বপ্নটা পূরণ হলো। রাহাত কাঁদো কাঁদো অবস্থায় বউ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। ঋতু রাহাতের অবস্থা টের পেল, কিন্তু কিছু বলল না। রাহাতের কাঁধের উপর মাথা রেখে রাহাতকে জড়িয়ে ধরে চলে এলো। অবশেষে বাসায় বউ নিয়ে এলো রাহাত। সব লোকেরা বউ দেখে বলছে, বাহ, খুব সুন্দর বউ, অনেক ভালো দেখতে, আরও অনেক কিছু বলছে। আর রাহাত এসব শুনে মনে মনে বলল, কে কত ভালো আমার থেকে আর কেউ বেশি জানে না। আজ রাহাতের বাসর রাত। সকল বিবাহিত নারী পুরুষদের কাছে নাকি এটাই শ্রেষ্ঠ রাত। রাহাত ঘরে ঢুকছে না, কিন্তু তার বন্ধুরা এক প্রকার জোর করে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে দরজা নক করে দিল, যেন বের হতে না পারে। রাহাত মনে মনে আল্লাহকে ডাকছে আর বলছে, হে আল্লাহ, আজকের রাতটা অন্তত ভালো ভালো কাটিয়ে দিও। রাহাত ঘরের বিছানার দিকে তাকিয়ে দেখল ঋতু বিছানায় নেই। হায় হায়, বউ গেল কই? কোথাও পালিয়ে গেল না তো? ধীরে ধীরে পা ফেলে রাহাত বিছানায় গিয়ে বসল, কিন্তু না, ঋতু নেই। আরও শরীরের সমস্ত গহনা বিছানায় একপাশে পড়ে আছে, আর বিয়ের শাড়িটাও। রাহাতের মাথা কাজ করছে না, আর কি করবে তাও বুঝতে পারছে না। এমন সময় ঋতু ওয়াশরুমের ভেতর থেকে বেরিয়ে আসলো। রাহাত ঋতুকে দেখে একটা হাফ ছেড়ে বিছানার উপর ধপ করে শুয়ে গেল। কিছুক্ষণ পর ঋতু এসে রাহাতকে ডাকছে, এই যে আমার কিউট বর, এক্ষুনি শুয়ে পড়লে কেন? ওঠো ওঠো বলছি। দেখো আমার শরীরটা ভালো লাগছে না, আমাকে ডেকো না। এই শোনো, তোমাকে আমি ডাকছি অন্য কারণে। আর ঘুমিয়ে থাকার জন্য কি বিয়ে করেছি নাকি তোমায়? অন্য কারণ মানে? দেখো আমার দ্বারা অন্য কিছু হবে না। ওই পুচকু, একদম উল্টাপাল্টা কিছু ভাববে তো সোজা নাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেব। কি? আমি পুস্কো? আর তুমি তো বললা যে কাজ আছে, বিয়ের রাতে কাজ। আমি মনে হয় কিছু জানি না, তাই না? আমি কিচ্ছু করব না তোমার সাথে। আর একবার যদি এসব ফালতু কথা বলেছো তাহলে থাপ্পড় দেবো, বেয়াদব। রাহাত ঋতুর মুখে এমন কথা শুনে বাসরা তার কান্না আটকিয়ে রাখতে পারল না। চোখ বেয়ে অশ্রু বেরিয়েই পড়ল। ভাবছে কাকে বিয়ে করলাম, এই রাতে থাপ্পড় দিতে যাচ্ছে। ঋতু বিছানা থেকে উঠে গিয়ে কয়েকটা ফাইল এনে রাহাতের দিকে তুলে ধরে বলল, শোনো, তোমার সাথে আমার পিতলা আলাপ করার সময় নেই, তাই সোজাসুজি বলছি। এই ফাইল কয়টা আজ রাতের মধ্যেই শেষ করতে হবে। কালকে কাজ আছে এই ফাইলের, আর এই জন্যই তোমাকে ডাকছিলাম এতক্ষণ ধরে। কথাগুলো বলে রাহাতের কাছে ফাইলগুলো এগিয়ে দিল ঋতু। আর বেচারা রাহাত তো মনে মনে বলছে, এই রাত দেখার আগে মরে যাওয়া উচিত ছিল। মানুষের জীবনে এই রাতে নাকি প্রিয় মানুষের সাথে অনেক গল্প করে, কিন্তু তা না, আমার কপালে জুটলো অফিসের মতো এক গাদা কাজ। ওই, তোমার চোখে জল কেন? ঋতু চোখে জল মুছে দিল আলতো করে, আর বলল, তাড়াতাড়ি
তাড়াতাড়ি কাজে মন দাও। আর রাহাত ঋতুর উপর কিছু বলল না। অতঃপর বাসরাতে ফাইলের কাজ শুরু করে দিল। আর এদিকে ঋতু ঘুমিয়ে গেল। রাহাত অনেক রাত অবধি কাজ করলো আর তা শেষ করে ঘুমিয়ে গেল। যখন রাহাত ঘুমিয়ে গেল ঠিক তখন ঋতু উঠে রাহাতের ঠোঁটে ঘুমন্ত অবস্থায় একটা চুমু এঁকে দিল আর রাহাতের বুকের উপর শুয়ে পড়ল। কিন্তু রাহাত টেরই পেল না যে কেউ তার বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে গেছে। সকালের মিষ্টি রোদ এসে ঋতুর মুখের উপর পড়ল আর ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে ঋতু উঠে বাসার কিছু টুকিটাকি কাজ করলো, নাস্তা মায়ের সাথে বানালো। ঋতুর এমন ব্যবহার দেখে রাহাতের মায়ের খুশি যেন আর ধরে না। ঋতুকে তার নিজের মেয়ের মতোই দেখে রাহাতের মা। নাস্তা বানানো শেষ, কিন্তু এদিকে রাহাত ঘুমিয়ে আছে। এক বালতি পানি এনে রাহাতের গায়ের উপর ধপাস করে ফেলে দিলে ঋতু। আর রাহাত সঙ্গে সঙ্গে বাবারে বলে চিৎকার করে বিছানা থেকে উঠে বসলো। তার এমন চিৎকার শুনে ঋতু হাসতে হাসতে পাগলি হয়ে যাবে মনে হচ্ছে। এই যে আমার বর, এখন ঠিকঠাক সময় মতো ঘুম থেকে উঠতে হবে, না হলে প্রতিদিন এমনই হবে। মানে কি এসবের? আমি কি তাহলে ঘুমাবো না? ঘুমাতে কি বারণ করেছি নাকি? কিন্তু সকালে ঘুম থেকে উঠতে হবে। রাহাত তার বউয়ের কথা শুনে অবাক। প্রথম দিনে এমন করছে, না জানি আর বাকি দিনগুলো কি কি করবে এসব ভাবছে। যাও, 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে নাও আর নাস্তার টেবিলে আসো, না হলে আজ নাস্তাও জুটবে না কপালে। কথাটা বলেই রুমের ভেতর চলে গেল ঋতু। কোথায় আমার বউ নিজ হাতে খাইয়ে দিবে তা না, আর বলছে নাস্তায় পাবে না। তারপর রাত রুম থেকে উঠে ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে নাস্তার টেবিলে গেল আর দেখলো টেবিলে কোনো নাস্তাই নেই। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 14 মিনিট হয়েছে, 4 মিনিট লেট, তাই এমন অবস্থা। শোনো, বলেছিলাম 10 মিনিটে রেডি হতে, কিন্তু তোমার লাগলো 14 মিনিট। সরি, আজকে আর নাস্তা করাতে পারলাম না তোমাকে। এরপর থেকে একটু সময় মেনটেন করেও, ওকে? আর তাড়াতাড়ি আসো, গাড়িতে করে অফিস যাব দুজনে, না হলে হেঁটে হেঁটে যেতে হবে অফিস। রাত আর দেরি না করে গাড়ির মধ্যে গিয়ে বসলো আর বারবার বলছে কেন যে বিয়ে করলাম। প্রথম থেকে হিটলার আইন চালু। তারপর ঋতুই এসে পড়লো গাড়ির ভিতর। আজ ঋতু পরছে একটা নীল শাড়ি। আর রাহাত ঋতুকে দেখে চোখ ফেরাতেই পারছে না। চোখের পলক অবধি নড়ছে না রাহাতের। রাহাত অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ঋতুর দিকে। ও হ্যালো, কি দেখো এমন করে? ঋতুর কথায় রাহাতের ঘোর কেটে গেল। মানে কিছু না, এমনি। কিছু না মানে? তাহলে অমন ভাবে কি দেখো? আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। ও, এখন বুঝতে পারছি, মাথায় শুধু বদমতলব কাজ করে, তাই না? আরে না না, তুমি ভুল ভাবছো, কোনো বদ মতলব নেই, আমায় বিশ্বাস করো। গাড়ি থেকে নেমে পড়ো। মানে? কি বলছি শোনোনি? বললাম যে গাড়ি থেকে এখন নামো। কি বলো এইসব? কেন নামবো? আগে নামো, তারপর বলছি। তারপর রাহাত গাড়ি থেকে নেমে পড়ল। এরপর থেকে এমন ভাবে যদি আমার দিকে তাকিয়েছো তাহলে সেদিন বুঝবা। এখন হেঁটে হেঁটে অফিসে আসবা, ওকে? ড্রাইভার, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করো। রাহাতের চোখের সামনে দিয়ে চলে গেল ঋতু। আর রাহাত হা করে তাকিয়ে দেখছে ঋতুর চলে যাওয়ার দিকে। রাহাত বলছে নিজের বউয়ের দিকে তাকিয়ে আছে বলে এমন করলো, না জানি অন্য কোনো মেয়ের দিকে তাকালে কি না কি করবে। তারপর বহুত কষ্টে রিক্সা দিয়ে অফিসে চলে গেল রাহাত। তারপর অফিসের একজন কাছ থেকে টাকা নিয়ে রিক্সাওয়ালাকে ভাড়া দিল রাহাত। সবাই হা করে তাকিয়ে রইল রাহাতের দিকে, কারণ বিয়ের পরের দিনই রিক্সা করে অফিস আসে। না জানি এরপর থেকে কি কি করতে হবে। রাহাত কারো দিকে না তাকিয়ে নিজের কাজে মন দিল। আর দীপান্বিতার দিকে তো একদমই না। অফিসের সবাই ভাবছে রাহাতের হলো কি, বিয়ের পরের দিনই এভাবে অফিসে আসা আর মুখটা গোমরা করে আছে। এদিকে ঋতু রাহাতের মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। ঋতু রাহাতকে প্রচণ্ড ভালোবাসে আর অত্যাচারও, না জানি এর কারণ কি। এদিকে রাহাতের অনেক ক্ষুধাও পেয়েছে, এখন যদি খেতে যায় জানি না কি করবে। আর সব থেকে বড় কথা, রাহাতের হাতে কোনো টাকাই নাই, সব টাকা ঋতু নিয়ে তার ব্যাগে রেখে দিয়েছে। দুপুর 2টা বাজে।
এখন ক্ষুধা মাত্রা বেড়ে গেছে রাহাতের, কিন্তু খাওয়ার মতো কোনো উপায়ও খুঁজে পাচ্ছে না রাহাত। অফিসে সবাই লাঞ্চ করছে, একমাত্র রাহাতই করেনি। এক গ্লাস পানি পান করে নিল রাহাত, আর নিজের কপালে নিজে আঘাত করছে আর বলছে, এটাই পাওয়া ছিল আমার। কিছুক্ষণ পর ঋতু এসে বলল, ওই তাড়াতাড়ি এসে গাড়িতে উঠো। গাড়ি মানে? কই যাব? উফ, গাড়িতে উঠতে বলছি, উঠবা? এত কথা বলো কেন? তোমার দিকে তাকালে যদি আবার নামিয়ে দাও গাড়ি থেকে। ঋতু কি বলবে বুঝতে পারছে না, একটা হাসি দিল রাহাতের কথা শুনে। আচ্ছা, নামিয়ে দেব না, এবার চলো। তারপর ঋতু আর রাহাত একটা রেস্টুরেন্টের সামনে এসে হাজির হলো। এটা তো রেস্টুরেন্ট, এখানে আমাকে আনলে কেন? রেস্টুরেন্টে কেন আনে জানো না? খেতে এসেছি আমরা দুজনে। আসলে সকালে আমি নাস্তা করিনি, আমার খুব খিদে পেয়েছে। রাহাত এবার কিছুটা অবাক হলো। কেন নাস্তা করনি? ওই অত শত বলতে পারবো না, এবার চলো তো। আসলে হয়েছে কি? আমার কাছে কোনো টাকা নেই। টাকা নেই তো কি হয়েছে, আমার কাছে আছে, আমি দিব। কি হলো, এবার তো খাওয়া যাবে নাকি? তারপর ঋতু আর রাহাত রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খেয়ে নিল। আর রাহাত মনে মনে বলছে, বউটা আসলে অনেক ভালো, আমি খাইনি বলে নিজেও না খেয়ে আছে, আর এখন আমাকে খাওয়াতে নিয়ে আসলো। এসব ভাবতে লাগলো আর অনেক কিছু খেলো, ভালো ভালো খাবার। রাহাত চোখটা একটু বন্ধ করে ভাবছে, আসলেও বউটা ভালো। আর চোখ খুলতে দেখে ঋতু নেই। হায় হায়, ঋতু গেল কই? মনে হচ্ছে বাইরে দাঁড়িয়ে আছে। তাই রাহাত রেস্টুরেন্ট থেকে বের হতে যাবে এমন সময়, বিলটা দিয়ে যান। বিল মানে? কেন, আমার বউ দিয়ে যায়নি? উনি তো আপনাকে দেখিয়ে বললেন আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে বিল নিয়েন, বলে চলে গেল। কি বয়ফ্রেন্ড? আরে ভাই, আমি ওনার স্বামী, আর বিল তো ওনার দেওয়ার কথা। ওই মিয়া, ফাজলামি করেন নাকি? প্রেমিকা নিয়ে রেস্টুরেন্টে খেতে আসছেন আর বলছেন বিল আমার বউ দেবে? মগের মূল্য পেয়েছেন নাকি? ভাই আমার কাছে তো টাকা নাই। ভাই বিল কত হয়েছে? 1200 টাকা মাত্র। আমার কাছে তো 12 টাকাও নাই। রাহাত নানানভাবে বোঝাতে চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হলো না। আর রেস্টুরেন্টে বাকি লোকগুলো হা করে তাকিয়ে আছে রাহাতের দিকে। রাহাতের কাঁদো কাঁদো চোখ মুখে বলার মতো কোনো ভাষা নেই। মনে মনে বলছে, কেন যে আসলাম খেতে। তারপর কোনো উপায় খুঁজে না পেয়ে পকেট থেকে মোবাইলটা বের করে দিল। আর ওয়েটার বলল, কাল টাকা নিয়ে এসে মোবাইলটা নিয়ে যাবেন, না হলে আর পাবেন না। মনে রাখবেন, কালই শেষ, পরশু এসে পাবেন না। রাহাত আর কিছু না বলে ওখান থেকে চলে আসলো। ভীষণ কাঁদতে ইচ্ছে করছে রাহাতের, কিন্তু অনেক লোক রাস্তায়, তাই কাঁদতে পারছে না। অনেক কষ্টে কান্না অফ করলো। তার বাসার উদ্দেশ্যে হেঁটে রওনা দিল, টাকা পকেটে না থাকায় যা হয় আর কি। তারপর রাহাত বাসায় প্রবেশ করলো, আর তারপর রাহাতের মায়ের ডাক। দাঁড়াও রাহাত, কি হয়েছে মা? তুই আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যাবি। মা, তুমি সব কি বলছো? বাসা থেকে বের হয়ে যাবো মানে? কই যাব? তোকে না বলছি বৌমারে কিচ্ছু বলবি না। তুই নাকি বৌমাকে অফিসে আর রেস্টুরেন্টে খেতে বসে অনেক কথা শোনাইছিস, আর বৌমা আমার কাছে এসে কাছে আর বলছে আজকে শেষবার, ছেড়ে দিচ্ছি। রাহাত আর কিছু না বলে চলে গেল নিজের রুমে। আর ঘরে গিয়ে বেচারা কেঁদেই দিল। চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে রাহাতের, আর বলছে, কি এমন করলাম আমি যার কারণে এমন করে মায়ের কাছে এসে বললো? ঋতুই তো আমাকে বিপদে ফেলে চলে আসলো, আর এসে মায়ের কাছে নালিশ করলো। ঋতু এমনটা করতে পারলো? রেস্টুরেন্টে এক গাদা লোকের সামনে আমি অপমানিত হলাম, আর বাসায় এসে মা অনেক কথা শোনালো, আর অফিসের সবাই আমাকে কেমন নজরে দেখলো আজ। রাহাতের এমন অবস্থা দেখে ঋতু কি বলবে বুঝতে পারছে না। মনে মনে বলছে, না, আজ অনেক বেশি হয়ে গেছে। ঋতু চেয়েছিল একটু বিপাকে ফেলতে, কিন্তু এমনটা হয়ে যাবে বুঝতে পারেনি। ঋতু রাহাতের কাছে যেতে রাহাত চোখে পানি মুছে ফেললো। ঋতু রাহাতের পাশে গিয়ে বসলো। আই এম সরি। ওই বর, আমি সরি, তো জানতাম না এমনটি হবে। জানতে না মানে? কি জানতে না তুমি? তুমি সব জানতে, সব। অফিসের বস ছিলা, অনেক অত্যাচার করছো আমার উপর।
কিন্তু কিছু বলিনি, সব মুখ বুঝে সহ্য করেছি। আর আজ বিয়ে করে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আমাকে অপমানিত করে ফেলেছো। তুমি ঠিক জানতে আমার কাছে টাকা ছিল না, সব তোমার কাছে, তবু এমনটা করেছো ইচ্ছে করে। আর বাসায় এসে মাকে কি বলেছো আমার নামে? আরে আমাকে যদি তুমি তোমার গোলাম বানিয়ে রাখবে তাহলে আগে কেন বলনি? কেন বিয়ে করেছো? আমি সব কিছু ছেড়ে দিয়ে তোমার গোলাম হয়ে থাকতাম, তোমার কাপড় কেচে দিতাম, জুতা পরিষ্কার করে দিতাম, সব কিছুই করতাম। ঋতু কি বলবে, ভাষা হারিয়ে ফেলেছে। আসলেই আজ অনেক বেশি হয়ে গেছে। ছেলে মানুষ এত সহজে কান্না করে না, আর আজ রাহাত সেই কান্না করে দিছে শুধু তার জন্য। এবার ঋতু আর কিছু না বলে কাঁদতে কাঁদতে রাহাতের বুকের উপর ঝাঁপিয়ে পড়ল, আর সেই লেভেলে কান্না শুরু করে দিল রাহাতের বুকের উপর। জড়িয়ে ধরেছে শক্ত করে, রাহাতকে সারানোর চেষ্টা করছে, কিন্তু কাজ হচ্ছে না। আমি সত্যি সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। আর কখনো করব না এমন। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তো তোমাকে বিয়ে করেছি। এবার রাহাতের রাগ একটু কমলো ঋতুর উপর। আমি জানি তুমি কেমন ভালোবাসো আমায়। বিয়ে করেছো অত্যাচার করার জন্য, ভালোবাসার জন্য না। আমার অত্যাচারী পেতনি। কি বললা? আমি অত্যাচারী? আর অত্যাচার করার জন্য তোমায় বিয়ে করেছি, ভালোবাসার জন্য না? হ্যাঁ, আমি সবসময় ঠিকই বলেছি। এবার ঋতু রাহাতকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল, আর কান্না করা অবস্থায় রাহাতের ঠোঁটের উপর ঋতু তার ঠোঁট একত্রিত করে দিল। কোনো ছাড়াছাড়ি নেই। এভাবে চলল অনেকক্ষণ। রাহাতের দম বন্ধ হয়ে আসার অবস্থা, কিন্তু ঋতুকে সরাতে পারছে না। পা দুটো লাফালাফি করছে। অনেকক্ষণ পর ছেড়ে দিল। সারার সাথে রাহাত ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয় ঋতুকে। কি পেয়েছো তুমি আমাকে? এতদিন এত অপমান করে হয় নাই, এখন আবার নতুন কি বুদ্ধি করতেছে? ঋতু কি বলবে বুঝতে পারছে না। আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে ভালোবেসেই বিয়ে করেছি। বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করি নাই। কিন্তু কেন যে আমি এত কষ্ট দিতাম নিজেও জানি না। বিশ্বাস করো, আমি অনেক বেশি ভালোবাসি। আর রাখো তোমার ন্যাকা কান্না। সত্যি আমি তোমাকে ভালোবাসি বলে ঋতু যেই রাহাতকে জড়িয়ে ধরে, অমনি রাহাত ধাক্কা দেয় ঋতুকে। ঋতু সোজা গিয়ে ড্রেসিং টেবিলের কোণায় গিয়ে বাড়ি খায়। সাথে সাথে রক্ত পড়া শুরু হয়ে যায়। রাহাত সেদিকে খেয়াল না করে বাসা থেকে বের হয়ে যায়। এদিকে ঋতু রুমের দরজা বন্ধ করে অনেকক্ষণ কান্না করে। তারপর একটা ব্লেড দিয়ে ইচ্ছামতো নিজের হাত কাটে। অতিরিক্ত রক্ত বের হওয়ার কারণে ঋতু জ্ঞান হারিয়ে ফেলে। আচ্ছা দেখ তো ঋতু, আর রাহাতের কি হয়েছে? রাহাত এভাবে বাসা থেকে বেরিয়ে যাওয়ার কারণ কি? আচ্ছা মা, যাচ্ছি। মা, ভাইয়া আর ভাবির কিছু একটা হয়েছে, এই জন্য মনে হয় ভাবি রাগ করে দরজা বন্ধ করে রাখছে। ও কি এমন করেছে যা ঋতুর রুমে দরজা আটকে রেখেছে? রাহাতের মায়ের মনে একটু ভয় পেয়ে যায়, মেয়েটার আবার কিছু হলো না তো। এবার তিনি ইমাকে না বলে নিজে গিয়ে ঋতুকে ডাক দেয়। কোনো সাড়া আসে না রুম থেকে। এবার তিনি সত্যি ভয় পেয়ে যায়, তাই রাহাতকে ফোন করে। রাহাত ফোন ধরে না। অনেকবার রাহাতকে ফোন করে, রাহাত ইচ্ছে করে ফোন ধরে না। তাই তিনি তার প্রতিবেশীদের সাহায্য নিয়ে রুমের দরজা ভাঙে। দরজা ভেঙে ভিতরে গিয়ে ঋতুকে দেখে অবাক হয়। হাত দিয়ে রক্ত পড়তেছে, মাথায় এক কোণায় কেটে গেছে। এসব দেখে তিনি তাড়াতাড়ি প্রতিবেশী সাহায্য নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করায়। তারপর ঋতুর মা বাবাকে খবর দেয়। কিছুক্ষণ পর ডাক্তার ঋতুর কেবিন থেকে বের হয়। ডাক্তার, আমার বৌমা এখন কি অবস্থা? আল্লাহর রহমতে ভালো আছে, গুরুতর তেমন কিছু হয়নি। ভাগ্য ভালো আমাদের এখানে রক্ত ছিল, তাড়াতাড়ি চিকিৎসা করতে পেরেছি। এজন্য আপনাদের আর রক্তের কথা বলিনি। আর হ্যাঁ, পেশেন্ট এখন ঘুমাচ্ছে। যান, তবে দেখা করুন, কিন্তু পেশেন্টের জ্ঞান ফিরলে বেশি কথা বলবেন না। মা, রাহাত কোথায়? আমি রাতকে অনেক কষ্ট দিচ্ছি, আমি ওর কাছে যাব। কষ্ট দিচ্ছ মানে? তারপর ঋতু সব খুলে বলল আর কান্না করতে লাগলো। আচ্ছা মা, তুমি শান্ত হও, আমরা রাহাতকে আনতেছি। তারপর ইমা আবার নিজের ফোন থেকে রাহাতকে অনেকগুলো ফোন দেয়। রাহাত ধরে না। এভাবে অনেকগুলো দেওয়ার হঠাৎ ধরে। হ্যালো ভাইয়া, তুই কোথায়?
তাড়াতাড়ি হাসপাতালে আয়, আমরা ভাবিকে নিয়ে হাসপাতালে আসছি। ভাবির অবস্থা খুব খারাপ। কি বলিস? কোন হাসপাতালে? তারপর ইমা রাহাতকে হাসপাতালের অ্যাড্রেস দেয়। হ্যালো ভাইয়া, তুই কই? আমি হাসপাতালে। কত নম্বর কেবিন? 435 নম্বর কেবিনে আয়। তারপর রাহাত কেবিনের সামনে গিয়ে শুনে ভেতর থেকে ঋতুর কান্না আসে। সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে, তাই রাহাত তাড়াতাড়ি কেবিনে ঢুকে পড়েন। সবাই রাহাতকে দেখে বাইরে বের হয়ে যায়। ঋতু তবুও কান্না করতেছে। আমি অনেক খারাপ, তাই না? আমি তোমাকে কষ্ট দিই, তাই না? আমি কি বলছি তুমি খারাপ? তাহলে আমাকে এসে কেন জড়িয়ে ধরলে না? তুমি আমাকে ভালোবাসে না? কে বললো ভালোবাসি না? অনেক ভালোবাসি আমি তোমাকে। তাহলে এখন আদর করে দাও আমাকে। এখানে? হুম, কিভাবে করব? বাইরে সবাই দাঁড়িয়ে আছে। বাসায় গিয়ে নেই তারপর? তাহলে এখন বাসায় চলে যাব? আজকে রাতটা থাকো, কাল সকালে বাসায় যাবনি। তোমার হাতের অবস্থা তেমন একটা ভালো না। সেটা তোমাকে বলতে বলেছি। এখন বাসায় যাব, এটাই একমাত্র কথা। ওকে বাবা, আমরা এখনই যাব। তারপর হাসপাতালে বিল দিয়ে ঋতুকে বাসায় নিয়ে আসে। বাসায় আসতে আসতে রাত হয়ে যায়। তারপর রাহাত ঋতুকে কোলে রুমে নিয়ে যায়। তারপর দুজনই ফ্রেশ হয়ে নেয়। ভাইয়া খেতে আয় ভাবিকে নিয়ে। চলো খেতে যাব। তোমার কোথাও যাওয়া লাগবে না, আমাদের দুজনের খাওয়ার উপর নিয়ে আসতেছি। তারপর রাহাত নিচে গিয়ে খাবার নিয়ে সোজা রুমে আসে। রুমে এসে নিজেও খায় ও ঋতুকে খাইয়ে ওষুধ খাইয়ে শুয়ে দেয়। এখন আসো আমার কাছে, বলো। আদর করো। কিভাবে করে জানি না তো। ওকে, তোমাকে করতে হবে না, আমি করছি। ঋতু রাহাতের ঠোঁট নিজের ঠোঁটের সাথে এক করে দেয় প্রায় 5 মিনিট মতো। তারপর ঋতুকে জোর করে ছাড়িয়ে নেয়। আর একটু হলে তো মরেই যেতাম। এটা বলার সাথেই আবার এক করে দেয় 2 ঠোঁট। আর গভীরে যাওয়ার দরকার নেই আপনাদের। সকালবেলা। এই ওঠো, আর কতক্ষণ ঘুমাবা? ফ্রেশ হয়ে নাও, অফিসে যেতে হবে। আর একটু ঘুমাই। কি বললে তুমি? রাতে আমাকে ঘুমাতে দাও নাই, এখন তুমি ঘুমাবা? আমি নিচে যাচ্ছি, যদি লেট করো কালকের মতো নাস্তা পাবা না। ওই না 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 না, আমি এক্ষুনি আসতেছি। শোনো, বলো। একটা ইয়ে দাও না। কি দেব? পাপ্পি দাও। লেট হলে কিন্তু খাবার পাবে না। খাবার লাগবে না, পাপ্পি হলেই হবে। ফ্রেশ হয়ে আসো আগে, তারপর। তুমি এখানে বসো, যদি চাও আমি কিছু করব না। তারপর তাড়াতাড়ি বের হয়। এবার দাও। আচ্ছা বাবা, দিচ্ছি। তারপর ঋতু রাহাতের ঠোঁট এক করে দেয় নিজের ঠোঁটের সাথে। এদিকে রাহাত ছাড়ার কোনো নামই নেই। আর দম ঋতুর বন্ধ হয়ে আসে। কতক্ষণ ছিল এভাবে কেউ জানে না। তারপর ঋতু নিজেকে ছাড়িয়ে নেয়। এবার তাড়াতাড়ি নাস্তা করতে আসো। তুমি বললে লেট হলে নাস্তা দিবা না, এখন তো লেট হয়েছে। ধুর, তাড়াতাড়ি আসো তো, অফিসে লেট হয়ে যাচ্ছে। তারপর সবাই মিলে একসাথে খাবার খেয়ে ঋতু রাহাত অফিসের দিকে রওনা হয় গাড়িতে। এই, এখন থেকে তুমি আমার পিএ হিসেবে থাকবা আমার সাথে। আমার কেবিনে তোমার সব কিছু নিয়ে আসছে। মানে হলো ওই দীপান্বিতার সাথে সব কিছু বন্ধ। আর অফিসে বেশি ন্যাকামো করো না, তোমার মাথা ফাটাবো আমি। তারপর তারা অফিসে পৌঁছে যায়। ওগো আমার আদরের বউ, শুনছো? ওই, তোমাকে না বলেছি অফিসে ন্যাকামি করবা না, তারপরেও কেন আবার ন্যাকামি শুরু? তুমি হলে আমার একমাত্র বউ, তোমাকে ডাকবো না তো এইভাবে কাকে ডাকবো? না, তুমি এভাবে আমাকে অফিসে ডাকবে না। কি আর করার, শেষমেশ মনে মনে রাহাতের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে নিজের সিটে গিয়ে বসলো। এই, এদিকে শোনো। বলো। এই ফাইলগুলো কালকের মধ্যে কমপ্লিট করে আনবা। বলে 4 বা 5টা ফাইল ধরিয়ে দিল রাহাতের হাতে। কালকের মধ্যে এতগুলো ফাইল কখনো সম্ভব না। সম্ভব না হলে সম্ভব করে নিবা। কালকের মধ্যেই ফাইলগুলো আমার কমপ্লিট চাই, ব্যাস। তুমি বউ না, যেন আস্ত একটা পেতনি। কি বললে? না, কিছু বলিনি তো।
ওহ যাও, এখন গিয়ে কাজ করো। হুম। ফাইলগুলো নিয়ে নিজের সিটে বসে পড়ল রাহাত। ঋতু নীলের কেবিনটা ওর কেবিনের পাশেরটা দিয়েছে, আর মাঝখানের দেওয়ালটা পুরো গ্লাস সিস্টেম। রাহাত যেন কোনো মেয়ের সাথে কথা না বলতে পারে, তাই এই ব্যবস্থা। দুপুরবেলা রাহাত গাড়িতে বসে ঋতুর জন্য অপেক্ষা করছে। রাহাত ঋতুকে আসতে দেখে গাড়ির দরজা খুলে দিল। তুমি আমার আগে অফিস থেকে বেরিয়ে গাড়িতে এসে বসে আছো মেয়েদের সাথে লুতুপুতু করার জন্য? মানে আগেই বলতা, তোমাকে আমি কোলে করে নিয়ে এসে গাড়িতে এনে বসতাম। আবার শুরু করলে তোমার ওইসব ফালতু কথা। হুম। কথা না বলে এখন চুপচাপ গাড়ি চালাও। ড্রাইভার কোথায়? বাদ করে দিছি। কেন? তুমি না আছো, তুমি সব করবা। হ্যাঁ, এখন তো সব আপনার কথা মতোই হবে। আপনি যা বলবেন আমাকে তাই করতে হবে নাকি? তুমি কি চুপচাপ গাড়ি চালাবে না তোমাকে নামিয়ে দেব? আমি কথা বললে প্রবলেম তোমার, আমার না। তাই আমি কেন নামবো? তুমি নেমে যাও। কি বললে তুমি? কই কিছু না তো। ঋতুর চিৎকার শুনে রাহাত আর কোনো কথা না বলে চুপচাপ গাড়ি চালাতে লাগলো। বাসায় পৌঁছে আম্মু, আম্মু। কে হয়েছে রে ঋতু? আম্মু, তোমার ছেলে কি করছে জানো? যা বাবা, আমি আবার কখন কি করলাম? কি করছে রে? সকালে আমি তোমার ছেলের কেবিনে গিয়েছিলাম একটা কাজে, কিন্তু ও আমাকে ঝাড়ি মেরে বের করে দিয়েছে। আর জানো, আসার সময় আমাকে গাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। এগুলা কি সত্যি? আম্মু, এগুলো সব মিথ্যা কথা। ও আমার সাথে এগুলো করেছে, আমি না। আম্মু দেখছো, তোমার ছেলে তোমার সামনেই আমাকে মিথ্যাবাদী বলছে। আম্মু বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি ওর সাথে এমনটা করিনি। আমি কোনো কথা শুনতে চাই না। আম্মু, আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। চুপ বললাম তো, আমি তোর কোনো কথা শুনতে চাই না। অতঃপর রাহাত এক গাদা ঝাড়ি আর বকা খেলো তার আম্মুর। আর এদিকে তো ঋতু হাসতে হাসতে সোফার উপর শুয়ে পড়ে গড়াগড়ি করতেছে। এইটা কিন্তু তুমি ঠিক করলে না। কোনটা? ভ্যাট, তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই বলে ওয়াশরুমে চলে গেল। কেমন দিলাম? তোমার সাথে কথা বলা আমার কোনো ইচ্ছে নেই। তুমি যাও এখান থেকে। শুধু শুধু আমার কাছে এসে আমাকে বকা খাওয়ালে। বকেছে বেশ করেছে, আর তোমার সাথে কথা বলার আমারও কোনো ইচ্ছা নেই। আমাকে নিয়ে যেতে ওয়াশরুমে, এটা বলে সেই সুযোগে ওয়াশরুমের দরজাটা রাহাত বাইরে থেকে নক করে দেয়। ঋতু ফ্রেশ হয়ে ওয়াশরুমের দরজা খুলতে গেলে দেখে দরজাটা খুলছে না। কি ব্যাপার? আমি তো দরজা লক করিনি, তাহলে লক হলো কিভাবে? নিশ্চয়ই এটা রাহাতের কাজ। আর এদিকে রাহাত ওয়াশরুমে ঋতুকে আটকে রাখতে পেরে বিশ্বজয়ের একটা হাসি দিয়ে বিছানায় যে গা এলিয়ে দিয়ে হাসতে লাগলো। রাহাত, দরজাটা খুলো বলছি। রাহাত তো ঋতুর কোনো কথা কানে নিচ্ছে না, উল্টো হেসেই যাচ্ছে। তোমাকে কিন্তু দরজা খুলতে বলেছি, না হলে আমি যে তোমার কি হাল করব সেটা আমি নিজেও জানি না। আগে বাইরে বেরিয়ে তো আসো। তোমাকে দরজা খুলতে বলছি না? কেন? তখন করে কথা মনে নেই? আম্মুর কাছ থেকে শুধু শুধু আমাকে একটি বকেটাই না খাওয়ালে। এখন থাকো তুমি ওইখানে আটকে। রাহাত দেখো, আমার কিন্তু মাথাটা ঘুরছে। তোমার মাথা ঘুরলে আমার কি? বারবার চেঁচিয়ে আমাকে ডিস্টার্ব করবে না। রাহাত! ঋতুর চিৎকার আর ভেতর থেকে কিছু পড়ার আওয়াজ শুনে রাহাত দৌড়ে যে ওয়াশরুমের দরজা খুলে দেয়। ঋতু নিচে পড়ে আছে। তারপর ঋতুকে নিচ থেকে তুলে কোলে করে রুমে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিল। বিছানায় শুয়ে দেওয়ার সাথে সাথে ঋতু চোখ টিপ মেরে রাহাতকে বলল, কেমন দিলাম? ইউ ড্রামা কুইন, আবার আমাকে ঠকালে। তুমি কি ভাবছো আমার সাথে পাঙ্গা নিয়ে তুমি পারবে? তুমি যা চিজ। তখন কি যেন বলছিলা? আমি আবার কখন কি বললাম? এখন তো কিছুই মনে পড়বে না। আমাকে ওয়াশরুমে আটকে রাখার শাস্তি তো তোমাকে পেতেই হবে।
বলে রাহাতকে মারার জন্য বিছানা থেকে নেমে ওর দিকে এগিয়ে গেল। রাহাতকে আর পায়কে এক দৌড়ে বাসার ছাদে যেয়ে চারিদিকে দৌড়াচ্ছে। রাহাত দাঁড়াও বলছি, না হলে কিন্তু তোমার খবর আছে। না, আমার মার খাওয়ার একটু শখ নেই। বলে দৌড়াতে লাগলো। কপাল করে একটা বউ পাইছি যার কাছে উঠতে বসতে ঝাড়ি খাওয়া লাগে। এদিকে ঋতু আর দৌড়াতে না পেরে পা ধরে মাটিতে বসে কান্না করতে লাগলো। তা দেখে রাহাত ঋতুর কাছে এগিয়ে এসে বলল, কি হয়েছে? পাটা একটু মুচকি গিয়েছে। দেখি পাটা। রাহাত ঋতুর পাটা যখনই ধরতে যাবে তখনই ঋতু রাহাতের হাত ধরে বলল, এখন কি হবে মিস্টার রাহাত? দেখো, তুমি তো আমার মিষ্টি বউ, তাই না? তুমি কি আমার সাথে এমনটা করতে পারো? এখন এসব কথা বলে কোনো লাভ হবে না, তখন মনে ছিল না? আর হবে না, এবারের মতো মাফ করে দাও। সত্যি তো? সত্যি। আচ্ছা যাও, এবারের মতো মাফ করে দিলাম। লাভ ইউ। বলে ঋতুর কপালে একটা কিস দিয়ে দিলাম দৌড়। পাগল একটা। রাতে ডাইনিং টেবিলে রাহাত, খাবার খেতে এসো, আম্মু তোমার জন্য অপেক্ষা করতেছে। আমি খাবো না, ভালো লাগছে না, তাড়াতাড়ি খেয়ে এসো। কি রে মা, রাহাত খাবে না? বলল নাকি শরীর খারাপ লাগতেছে। তারপর খাবার শেষ করে সবকিছু ঠিক করে ঋতু রুমের দিকে যায়। রুমে গিয়ে দেখে রাহাত ঘুমিয়ে আছে। তারপর ঋতুও তার পাশে শুয়ে পড়ে। রাহাত হঠাৎ ঋতুকে শক্ত করে জড়িয়ে ধরে ঋতুর ঘাড়ে কিস করতে থাকে। কি করছো কি? তুমি ঘুমাও নাই? এবার রাহাত দুই ঠোঁট এক করে দেয়। সকালে ঋতু ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে রাহাতকে ডাকতে লাগলো। রাহাত, উঠে নামাজ পড়ে নাও। একটু পর উঠছি। না, এক্ষুনি উঠে আগে নামাজ পড়ে নাও, তারপর আবার ঘুমাবে। একটু পর উঠে পড়ে নিব। না, এক্ষুনি। বলে রাহাতকে টেনে তুলে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আর ঋতু নিজে এসে 2 কাপ কফি করে নিয়ে রুমে চলে আসলো। নামাজ শেষ। তুমি কোথায় গিয়েছিলে? বলে রাহাতের হাতে একটা কফির কাপ ধরিয়ে দিল। তুমি আবার রান্নাঘরে গিয়েছিলে? তোমার না একদিন রান্না করতে করতে হাত পুড়ে গিয়েছিল? একদিন পুড়ে গিয়েছিলে বলে কি সবসময় পুড়ে যাবে? যত সব ঢং। আমি ঢং দেখাচ্ছি? তা নয় তো কি, এখন চুপচাপ কফিটা খাও। তোমার যা ইচ্ছা করো, আমার কি? বলে কফিতে চুমুক দিল। কফিতে মিষ্টি কম, একটু মিষ্টি দাও না। এত চিনি দিলাম, তাও তোমার আরো মিষ্টি লাগবে। রান্নাঘরে চিনি আছে, যাও নিয়ে আসো আমার কাছে। তোমার কাছেই তো আছে, শুধু শুধু রান্নাঘরে যেতে হবে কেন? আমি মিষ্টি কোথায় পাবো? ফাজলামি করতেছো আমার সাথে? ফাজলামি করবো কেন? বলে ঋতুর কাছে এগিয়ে গিয়ে ওর ঠোঁটে একটা কিস দিয়ে বলল, এই যে মিষ্টি, বাহ কি টেস্ট। এটা কি হলো? মিষ্টি খাওয়া হলো। তোমাকে তো আজ আমি। বলে পেছনে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে ঋতু রাহাতের শার্টের কলার ধরে টান দেয়। রাত ভর আটকাতে না পেরে রাহাত গায়ের উপর পড়ে যায়। আর ঋতু ঠোঁটের সাথে ঠোঁট লেগে যায়। মিষ্টি আরো লাগবে বললেই হতো, শুধু শুধু এভাবে দৌড়াদৌড়ি করানো কেন মনে হয়? বলে রাহাতের বুকের উপর কিল মারতে লাগলো। ব্যথা পাচ্ছি কিন্তু। পাও, তাতে আমার কি? রাহাতের বুকে কিল মারতে মারতে বলল। সত্যি ব্যথা পাচ্ছি কিন্তু। তারপর ঋতু ওর উপর থেকে রাহাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে পড়ল। আমাকে ওঠাও। পারলে নিজে নিজেই উঠো। বলে নিচে নেমে আসলো। নিচে এসে রান্নাঘরে যেয়ে দেখে রাহাতের আম্মু রান্না করছে। আম্মু গুড মর্নিং। গুড মর্নিং। আম্মু, আমি তোমাকে একটু সাহায্য করি? না, তোকে কিচ্ছু করতে হবে না, তুই রুমে যেয়ে রেস্ট নে, একটু পর আবার অফিস যাওয়া লাগবে। রান্না করতে যে ঋতু একদিন হাত পুড়ে ফেলেছিল বলে রাহাতের আম্মু আর ওকে রান্নাঘরে আসতে দেয় না। ঋতু তাও মাঝে মধ্যে চুপি চুপি আসে। আম্মু, আমি তোমাকে সাহায্য করি আর একটু রান্না করাটাও দেখি। এখন রেস্ট না নিলেও চলবে। আচ্ছা থাক।
আম্মু, তোমাদের মতো আর কেউ আছে নাকি আমি জানি না, তোমরা অনেক অনেক ভালো। কেউ চায় না বাড়ির বউ অফিসে যেয়ে বসুক, কিন্তু তোমরা আরও আমাকে সাপোর্ট দিয়েছো। আর বিয়ের কয়েকদিন পর থেকেই সবাই নতুন বউকে রান্নাঘরে আর বাড়ির সবার দায়িত্ব দিয়ে দেয়। কিন্তু আমার একদিন রান্না করতে যেয়ে হাত পুড়ে গিয়েছিল বলে তোমরা আর আমাকে রান্নাঘরে আসতে দিতে চাও না। তোমরা এত ভালো, কেন এত সুখ কি আমার কপালে শুইবে? সবাই যদি তাদের বাড়ির বউকে মেয়ের চোখে দেখতো তাহলে আর এমনটা হতো না। তারপর দুজন মিলে গল্প করতে করতে রান্না শেষ করলো। রান্না শেষে সবাই মিলে একসাথে বসে নাস্তা করে নিল। তারপর রাহাত আর ঋতু রেডি হয়ে অফিসে চলে গেল। অফিসে এসে ঋতু চলে গেল নিজের কেবিনে, আর রাহাতও ঋতুর পিছু পিছু ঋতুর কেবিনে গেল। তুমি আবার এখানে কেন? আমার বউয়ের কেবিনে আমি আসছি, তাতে তোমার কি? তুমি কিন্তু দিনে দিনে বেশি শয়তান হয়ে যাচ্ছ। দেখো তোমার পিছনে তেলাপোকা। তেলাপোকার কথা শুনে ঋতু ভয়ে দৌড়ে যেয়ে রাহাতকে জড়িয়ে ধরল। ঋতু, তুমি অফিসে এসে রোমান্স করলে কিছু না, আর আমি একটু করলেই দোষ। যে কেউ যখন তখন চলে আসবে, ছাড়ো আমাকে। তেলাপোকাটা সরাও প্লিজ, আমার ভয় করে। যে মেয়েরা নিজের স্বামীকে ভয় পায় না, সে তেলাপোকা দেখে ভয় পায়? ভাবা যায় এগুলো? তেলাপোকাটা সরাও না। তেলাপোকা আসলে তো সরাবো। তার মানে তুমি আমাকে বোকা বানালে? এতদিন তুমি আমাকে বোকা বানাতে, আর আজ আমি তোমাকে বোকা বানালাম। তোমাকে তো আজ আমি... বলে রাহাতের পিঠে 2-4টা দিয়ে দিল। আল্লাহ গো, এ আমি কাকে বিয়ে করছি? পুরোই ডেভিল। এটা মনে হয় আর আমাকে বাঁচতে দিবে না। अभी तो शुरू हुआ है, आगे आगे देखो होता है क्या। তোমাকে আমি পরে দেখে নিব। কেন, এখন কি তোমার চোখ অন্ধ নাকি যে পরে দেখে নিবা? তোমার সাথে কথা বলাই বেকার। আর আমি মনে হচ্ছে আপনার সাথে কথা বলার জন্য বসে আছি। থাকো তুমি এখানে, আমি গেলাম। যাও যাও, আমি তোমাকে আটকে রেখেছি নাকি? বলে রাহাত চলে গেল নিজের কেবিনে। আর এদিকে ঋতু কাজ করতে লাগলো। কাজ করতে করতে ঋতুর হঠাৎ মনে পড়ল কালকের কথা। কালকে রাহাতকে ফাইল দেওয়া হয়েছিল, আজকে সবগুলো ফাইল কমপ্লিট করে দেওয়ার কথা ছিল। বাছাধন, এইবার তুমি কই যাইবা? আমি শিওর তুমি একটা ফাইলও কমপ্লিট করনি। তারপর ঋতু ম্যানেজারকে ফোন করে বলল রাহাতকে ওর কেবিনে পাঠিয়ে দিয়ে নিজের রাহাতকে সরাসরি ফোন করলো না, কারণ তখন যা হলো ঋতু বললে নাও আসতে পারে। স্যার আসবো? ম্যানেজার সাহেব রাহাতের কেবিনের দরজায় কড়া নেড়ে বলল, ইয়েস, কামিং। স্যার, ম্যাম আপনাকে ডেকেছে। কোন ম্যাম? স্যার, ঋতু ম্যাম এখনই যেতে বললো আপনাকে। ওনাকে গিয়ে বলুন কাজ করছে, এখন আসতে পারবে না। ম্যানেজার শুধু মাথা নাড়িয়ে ঋতুর কেবিনের সামনে এসে দরজায় কড়া নাড়ালো। ইয়েস, কাম ইন। ম্যাম, স্যার বললো এখন কাজ করছি, যেতে পারবো না। আচ্ছা, আপনি যান এখন। ম্যানেজার চলে যাওয়ার পর ঋতু গ্লাসের ভেতর দিয়ে দেখলো রাহাত ফাইলগুলো নিয়ে এখনই বসছে। রাগে রাগে ঋতু রাহাতের কেবিনে এসে বলল, আমি তোমাকে ডেকে পাঠালাম আর তুমি গেলে না কেন? হ্যাঁ, তা কি জন্য ডেকেছিলে? দেখি কি করছো। এখন যে আমি ডাকলেও তোমার যাওয়ার টাইম থাকে না। আরে কিছু না তো, ফাইলগুলো দেখছিলাম। কি, তুমি এখন ফাইল দেখতেছো? আগে কি করছো? আসলে থাক, এখন আর আসলে আসলে বলতে হবে না। কালকে যেই ফাইলগুলো দিয়েছিলাম ওইগুলো কি কমপ্লিট করেছো? আসলে খেয়াল ছিল না। তোমার খেয়াল থাকে কোথায়? হ্যাঁ, এরপর থেকে আর হবে না। এই এক কথা তুমি আমাকে কতবার বলেছো, সেই খেয়াল আছে? আমি আর কিছু শুনতে চাই না। আজকে আমি মাকে বলে দেব, তারপর দেখো তোমার কি হয়। ঋতু চলে যাওয়ার সময় রাহাত পিছন থেকে অনেকবার ডেকেছিল, কিন্তু ঋতু রাহাতের দিকে একবারও না তাকিয়ে নিজের কেবিনে চলে গেল। ওইদিকে রাহাত বসে বসে শুধু একটা কথাই ভাবছে,
আজ যদি মা এটা জানতে পারে তাহলে তো আমাকে আজ শেষ করেই ফেলবে। অন্যজনের মা নিজের ছেলের বউকে একটু এদিক ওদিক হলে সহ্য করতে পারে না, আর আমার মা নিজের ছেলেকে পর করে দিয়ে এখন বৌমাকে আপন করে নিয়েছে। মানবতা আজ কোথায়? ঋতু রেগে আছে বলে রাহাত আর সারাদিন ঋতুর সাথে দেখা করেনি। ঋতুর সাথে দেখা করতে গেলে ওর যে কি হাল করবে সেই ভয়ে আর যাওয়ায়নি বেচারা। অফিস শেষে রাহাত আর ঋতু বাসায় চলে আসলো। আসার সময় সারাটা রাস্তা ঋতু রাহাতের সাথে একটাও কথা বলেনি। রাহাত অনেকবার বলার পরও ঋতু একটা কথাও বলেনি। বাসায় এসে ঋতু সোজা রুমে চলে গেল, আর রাহাত গাড়ি পার্ক করে ভিতরে যে সোফার উপর বসে পড়ল। কিরে, টায়ার্ড লাগছে? যা ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। না আম্মু, এখন কিছু খাবো না, একটু রেস্ট নিয়ে একেবারে রাতে ডিনার করে নিব। আচ্ছা। বলে রুমে চলে আসলো। ওদিকে ঋতু ফ্রেশ হয়ে এসে রাহাতকে রুমে ঢুকতে দেখে ও রুমের বাইরে চলে যেতে লাগলো। তা দেখে রাহাত ঋতুর হাত ধরে ওর সামনে এনে দাঁড় করালো। তোমার সমস্যা কি? হ্যাঁ, আসার সময় একটা কথাও বললে না, আবার বাসায় এসেও আমাকে এড়িয়ে চলো কেন? অফিসের কথা মনে আছে? আমি তো বলেছি আর হবে না, তারপরও তুমি কেন এমন করছো? হ্যাঁ আচ্ছা, তোমার ফাইলগুলো কমপ্লিট চাই তো যাও, কালকের মধ্যে সবগুলো ফাইল কমপ্লিট পেয়ে যাবা। আর এইদিকে রাহাতের এমন ব্যবহারে ঋতু অবাক হয়ে গেল। ঋতু ফ্রেশ হয়ে এসে রাহাতকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে কিছু না বলে চুপচাপ নিচে চলে গেল। ঋতু রাহাতের এমন ব্যবহারে অবাকের উপর অবাক হচ্ছে, কারণ রাহাত কখনো ওর সাথে এমনটা করে না। এদিকে রাহাত নিচে এসে মাথা নিচু করে সোফায় চুপচাপ বসে আছে। রাহাতকে মাথা নিচু করে বসে থাকতে দেখে রাহাতের আম্মু রাহাতের কাছে এসে বসলো। কিরে, শরীর খারাপ নাকি? এভাবে বসে আছিস যে? না, কিছু হয়নি। ও, তা ঋতু কোথায়? দেখো, উপরে কোথাও আছে হয়তো। এভাবে বলছিস কেন? ঋতুর সাথে কি তোর কিছু হয়েছে নাকি? না, ওর সাথে আবার আমার কি হবে? কিছু তো একটা হয়েছে, তা না হলে তুই এমন ভাবে কথা বলার মানুষ না। তখনই ঋতু নিচে এসে রাহাতের আম্মুর পাশে গিয়ে দাঁড়ালো। রাহাত ঋতুকে দেখে সোফা থেকে উঠে নিজের রুমে চলে গেল। ঋতু, কি হয়েছে রে? ও আজ এমন করতেছে কেন? না আম্মু, তেমন কিছু না। আমাকেও বলবি না? তারপর ঋতু আম্মুকে সবকিছু বলল। কই, তুই রাগ করবি? তাহা না, রাগ না করে বসে আছে। এখন যা উপরে গিয়ে দেখ কি করছে ছেলেটা। ও তো তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। ওনার কথা শুনে ঋতু লজ্জা পেয়ে মাথা নিচু করে এক দৌড়ে নিজের রুমে চলে আসলো। রুমে এসে দেখে রাহাত ল্যাপটপ আর ফাইলগুলো নিয়ে কাজ করতে বসেছে। তাই ঋতু রাহাতকে আর ডিস্টার্ব না করে নিজের মোবাইল নিয়ে বিছানায় বসে গেম খেলতে লাগলো। আর এদিকে রাহাত কাজ করছে আর বারবার আর চোখে ঋতুর দিকে তাকাচ্ছে আর মনে মনে বলছে, আমি কাজ করতে পারি না? দেখো, আমি কাজ করতে পারি। সবসময় এমন ভাব করে যেন শুধু একাই কাজ করতে পারে, আর কেউ পারে না, যত সব। আর এদিকে ঋতু মোবাইলে গেম খেলতে খেলতে ঘুমিয়ে গিয়েছে। সন্ধ্যার দিকে ঋতুর ঘুম ভাঙারও একটু পরেই আজান হয়। ঋতু অজু করে এসে নামাজ পড়ে উঠে রাহাতের দিকে তাকিয়ে দেখে রাহাত এখনো কাজ করেই যাচ্ছে। তা দেখে রাহাতের কাছে গিয়ে ঋতু বলল, আজান হয়েছে, উঠে নামাজ পড়ে নাও, পরে আবার কাজ করো। রাহাত কিছু না বলে চুপচাপ উঠে অজু করে এসে নামাজ পড়ে উঠে আবার কাজে বসলো। আর এদিকে ঋতু নিচে এসে আম্মুকে রান্নার কাজে সাহায্য করছে। বাড়িতে কাজের লোক থাকতেও রাহাতের আম্মুকে রান্না করা লাগে, কারণ রাহাত সরাসরি ওনাকে বলে দিয়েছে, কোনো কাজের লোকের রান্না আমরা খেতে পারবো না, তুমি রান্না করলে খাবো আর না করলে খাবো না, কারণ ওনার রান্নাটা অনেক ভালো। রাতের বেলা সবাই ডাইনিং টেবিলে ডিনার করতে বসেছে, কিন্তু রাহাত এখনো আসেনি বলে ঋতু গেল রাহাতকে ডাকতে। ঋতু রুমে এসে দেখে রাহাত কাজ করতে করতে টেবিলের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছে। তা দেখে ঋতু রাহাতের দিকে এগিয়ে গিয়ে রাহাতকে ঘুম থেকে ডেকে তুলল। যাও, ফ্রেশ হয়ে এসে নিচে খেতে চলো। রাহাত কিছু বলছে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে। রাহাত, আমি কিন্তু তোমাকে কিছু বলেছি। আমার খিদে নেই, আমি কিছু খাবো না। তোমাকে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। বলে রাহাতকে জড়িয়ে ধরে ঠোঁটে কিস করে দিল।
ঋতুর এমন কাণ্ড দেখে রাহাত অবাক। আর ঋতুর উপরও যত অভিমান ছিল ওইটাও দূর হয়ে গেছে। এটা কি হলো? নিনজা টেকনিক। এখন তো চলো। বাহ, মিষ্টিটা কি টেস্টি ছিল, আর একটা দাও না। মাইক দেবো কিন্তু। হুম। তারপর দুজনে নিচে চলে গেল। নিচে গিয়ে রাহাত আর ঋতু চেয়ারে যে বসলো। রাহাত ঋতুর সামনাসামনি চেয়ারটায় গিয়ে বসলো। কি রে, এত দেরি হলো? শরীর ঠিক আছে তো তোর? হুম, আসলে কাজ করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম তাই। ও, তারপর সবাই ডিনার করতে শুরু করলো। রাহাত খাবার খাচ্ছে আর পা দিয়ে বারবার ঋতুর পায়ে খোঁচা দিচ্ছে। আর এদিকে ঋতু রাহাতের দিকে বারবার অগ্নিদৃষ্টিতে তাকাচ্ছে। রাহাত ঋতুকে চোখ টিপ মেরে আবার তার পা দিয়ে ঋতুর পায়ে খোঁচা দিতেই ঋতু জোরে রাহাতের পায়ের উপরে দিল একটা পাড়া। ব্যথায় রাহাত জোরে জোরে চিল্লিয়ে উঠল। কি রে, কি হয়েছে? এভাবে চিল্লাচ্ছিস কেন? না মানে আসলে গলায় কাটা বিঁধেছে, ব্যথায় আবল তাবল কি বলবো সেটা নিজেও জানে না। আজ তো মাছ রান্নাই করা হয়নি, তাহলে কাটা বিঁধবে কেমন করে? না মানে চেয়ারের সাথে পাটা বাড়ি লেগেছে। তুই খাবার সময় পা এদিক ওদিক নাচালে তো পায়ে লাগবেই। এরপর থেকে আর হবে না। তুই যেটা বলিস আর হবে না, সেইটাই আরো বেশি করে করিস। হুম। এদিকে ঋতু আর রাহাতের বোন ওদের মা ছেলের কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। তারপর খাওয়া দাওয়া শেষে রাহাত আর ওর বোন যার যার রুমে চলে গেল। আর এদিকে ঋতু আর রাহাতের আম্মু মিলে সবকিছু গুছিয়ে রুমে চলে আসলো। ঋতু রুমে ঢুকতে গেলে দেখে রাহাত দরজার সামনে দাঁড়িয়ে আছে। তা দেখে ঋতু বলল, এভাবে দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন? তখন আমার পায়ের উপর পাড়া মারলে কেন? তুমি আমার পায়ে তোমার পা দিয়ে বারবার খোঁচা দিচ্ছিলে কেন? পাড়া দিয়েছি, বেশ করেছি। এখন দরজার সামনে থেকে সরো তো। তোমাকে তো আজ আমি বলে ঋতুর হাত ধরে টান দিয়ে ঋতুকে রুমের ভেতরে এনে দরজা আর লাইট অফ করে কোলে তুলে নিয়ে বিছানার দিকে যেতে লাগলো। আর ঋতু রাহাতের বুকের উপর বারবার কিল ঘুষি দিয়ে বলছে, রাহাত, এটা কিন্তু ঠিক হচ্ছে না, ছাড়ো আমাকে। রাত ঋতুর কোনো কথা কানে না নিয়ে ওকে নিয়ে যেয়ে বিছানায় শুয়ে দিয়ে ল্যাম্পটা জ্বালিয়ে দিল। আর এদিকে ঋতু রাহাতের বুকের উপর কিল ঘুষি দিচ্ছে আর বকে যাচ্ছে। তাই রাহাত নিজের ঠোঁট দিয়ে ঋতুর ঠোঁটটা আঁকড়ে ধরল। বাকিটা ইতিহাস। সকালে ঋতু ঘুম থেকে উঠে গোসল করে এসে নিজের ভেজা চুল দিয়ে রাতের মুখের উপর পানি ছিটা দিয়ে রাতকে ঘুম থেকে তুলল। সারা রাত ঘুমাতে দিলে না, আবার এখনো দিচ্ছ না? কি? আমি তোমাকে ঘুমাতে দেই না? তুমি আমাকে ঘুমাতে দাওনি। ওই একই তো হলো, তোমার জন্য তো ঘুমাতে পারিনি। বলে ঋতুকে জড়িয়ে ধরল। এখন আবার দুষ্টামি শুরু করেছো? আর আমি আমার বউর সাথে দুষ্টুমি করেছি, তাতে তোমার কি? তোমাকে তো আমি বলে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দিল। রাত নিচে পড়ে গড়াগড়ি করতেছে আর বলছে, আমাকে তো ঠাস করে ফেলে দিলে, এবার বালিশটাও ঠুস করে ফেলে দাও, নিচে একটা ঘুম দিয়ে দেই। তোমাকে তো আমি বলে বালিশ রাহাতের মুখের উপর ছুঁড়ে মারল। আর রাহাত বালিশ পেয়ে ঋতুকে ধন্যবাদ দিয়ে মাথায় নিচে বালিশটা দিয়ে শুয়ে পড়ল। আর ঋতু যে নামাজ পড়ে এসে দেখলো রাত এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তা দেখে রাগের আগে ওয়াশরুমে যে এক বালতি পানি এনে সবটাই রাহাতের উপর ঢেলে দিল। ঋতু, মনে হয় বৃষ্টি হচ্ছে, ছাতাটা দাও তো। এখন তো শুধু বৃষ্টি হচ্ছে, এরপর তো ঝাঁটার বাড়ি পড়বে। ও, তার মানে আবারও তুমি আমার মাথায় পানি ঢালছো? এখন যান, গোসল করে এসে নামাজ পড়ে নিন। যাচ্ছি যাচ্ছি বলে ওয়াশরুমে চলে গেল। আর ঋতু ঘরটা গুছিয়ে নিচে চলে গেল। রাতের গোসল শেষে নামাজ পড়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আর ঋতু রান্নাঘরে গিয়ে আম্মুকে বলল, আমি তোমাকে হেল্প করি। তুই আবার রান্নাঘরে আসছিস? তো কি আমি শুধু ঘরে বসে খেয়ে খেয়ে মোটা হব? হয়েছে, ছাড়, এখন আমাকে রান্না করতে দে। আচ্ছা। আর তোমার কি কি লাগবে বলো, আমি এগিয়ে দিচ্ছি। রান্না শেষে ঋতু, তুই গিয়ে রাহাতকে আর ইমাকে ডেকে নিয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা।
বললে রান্নাঘর থেকে বেরিয়ে প্রথমে ইমার রুমে গেল। ননদি আসবো? আরে ভাবি, তুমি আসবে আবার জিজ্ঞেস করা লাগে নাকি? আসো তাড়াতাড়ি। তুমি নাস্তা করতে আসো, আম্মু টেবিলে খাবার দিচ্ছে, আর আমি গিয়ে রাহাতকে ডেকে নিয়ে আসি। আচ্ছা যা, আমি আসছি। হ্যাঁ। বলে চলে আসলো রাহাতের রুমে। ঋতু রুমে এসে দেখে রাহাত আবারও ঘুমিয়ে গিয়েছে। দেখো, এমনভাবে শুয়ে আছে যেন উনি নবাব সিরাজউদ্দৌলা। দাঁড়া, তোমার ঘুম আমি আজ ছুটাচ্ছি। বলে রাহাতকে ধাক্কা মেরে বিছানা থেকে নিচে ফেলে দিল। ওরে বাবারে, আমার মাজাটা গেল রে। সকাল সকাল আমাকে বিছানা থেকে ফেলে দিলি। দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। বলে উল্টো ঘুরে ঋতুকে দেখতে পেয়ে চুপ হয়ে গেল। কি যেন বলেছিলে? চুপ হয়ে গেলে কেন? আমি আবার কি বলবো, আমি তো কিছুই বলিনি। তোমার নামে তো পুরুষ নির্যাতনের মামলা করা দরকার। উঠতে বসে শুধু আমার উপর নির্যাতন করো। একদিন আমারও সময় আসবে, সেদিন আমি তোকে দেখে নিব। মনে মনে বললাম। এখন উঠো, সবসময় খালি ঘুম। আমার ঘুমের উপর তোমার এত রাগ কেন? তোমার এত ঘুম কই থেকে আসে? হ্যাঁ, আজ অফিস বন্ধ, তাও একটু দেরি করে ঘুম থেকে উঠলেও তোমার সমস্যা। সমস্যা। এখন যাও, ফ্রেশ হয়ে নিচে আসো নাস্তা করতে। যাও, আসছে। বলে ওয়াশরুমে চলে গেল। আর ঋতু নিচে এসে আম্মুর পাশে চেয়ারটায় বসলো। কিরে, রাহাত কোথায়? ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে আসলাম, এক্ষুনি চলে আসবে। ও আচ্ছা। রাত ফ্রেশ হয়ে নিচে এসে ঋতুর পাশে চেয়ারটায় গিয়ে বসলো। কিরে, তুই এত ঘুম কই থেকে পাস? আমার ঘুমের উপরেই কেন তোমাদের এত নজর? হ্যাঁ, থাক, এখন আর তোর সাথে আচারে পেঁচাল পেরে কোনো লাভ নেই। আমি আজারে পেঁচাল পারি? ইমা, আমি আজারে পেঁচাল পারি? তুই বলতো। হ্যাঁ, পারিস তো। বলে মুখে হাত দিয়ে মুখটা চেপে ধরলো। যা, এটা কি বলে ফেললাম? ইমা, তুইও যাও, তোমাদের কারোর সাথে আমার কোনো কথা নেই। বলে না খেয়ে রাগে রাগে নিজের রুমে চলে গেল। দিলে তো ছেলেটাকে শুধু শুধু রাগিয়ে। তুমিই তো শুরু করলে। আমি শুরু করেছি বলে তোকেও করতে হবে নাকি? তুমি করলে কিছু না, আর আমি করলেই দোষ। আরে, তোমরা আবার ঝগড়া শুরু করতেছো কেন? আমি ওর খাবারটা উপরে নিয়ে যাচ্ছি, দেখি না খেয়ে কোথায় যায়। আর তুই? তোমরা যতক্ষণ দুজনে ঝগড়া করতেছিলে ততক্ষণে আমার খাওয়া শেষ। তোমরা খেয়ে নাও, আমি ওর খাবারটা নিয়ে উপরে গেলাম। আচ্ছা যা। রাত, খেয়ে নাও। না, আমার খিদে নেই, আমি কিছু খাবো না। কি বললে? আবার বলো তো। না, খাবো না, কিছুতেই খাবো না। তোমরা সবাই কি আমাকে খেলার পুতুল পেয়েছো নাকি, যে যখন যা ইচ্ছে তাই করবে? আমি কিছু শুনতে চাই না, খেতে তো তোমাকে হবেই। আর তোমাকে কিভাবে খাওয়াতে হবে সেটাও আমার ভালোভাবে জানা আছে। বলে রাহাতের সামনে যে ওর মুখটা চেপে ধরে মুখের মধ্যে খাবার ঢুকে দিল। সবসময় আমাকে ডেভিলগিরি দেখানো। নাও, এবার খেয়ে নাও। বলে রাহাতের হাতে প্লেটটা ধরে দিল। তুমি খাইয়ে দিলে খাবো, নাইলে খাবো না। কেন, তোমার হাত নেই, নিজে খেতে পারো না? বউয়ের হাতে খাওয়ার মজাই আলাদা। যত সব আজে বাজে কথা। দাও প্লেটটা আমার কাছে। বলে রাহাতের হাত থেকে প্লেটটা নিয়ে ওকে খাওয়াতে লাগলো। দেখেছো, বলেছিলাম না বউয়ের হাতে খাওয়া মজাই আলাদা। আহ, কি ভালো লাগছে। কথা বন্ধ করে চুপচাপ খাও। খাওয়া দাওয়া শেষে রাহাতকে বলল, আজ তো ছুটি, তাই আজ বিকেলে চলো আমরা সবাই ঘুরতে যাই। আজ আমার পকেটটা ফাঁকা হবে শিওর। কি হলো, চুপ করে আছো কেন? যাব, আর না গেলেও তো টেনে হিস্টে নিয়ে যাবে। এখন যাও, তুমি একটু ঘুমিয়ে নাও, আমি নিচে গেলাম। এটা নিশ্চয়ই কোনো ঝড়ের লক্ষণ, নাইলে যার আমার ঘুমের উপর এত রাগ সে আমাকে নিজে ঘুমাতে বলল আজ। আমার কি হবে কি জানি, যখন যা হবার তা হবে। এখন তো একটু শান্তিতে ঘুমিয়ে নেই। বিকালে। ঋতু, তোমার হয়েছে?
দাঁড়াও, আর 5 মিনিট। সেই 30 মিনিট ধরে বলতে স্যার 5 মিনিট। আয়নার সামনে বসে তো কি করছো? হ্যাঁ, হয়ে গিয়েছে, আমি আসছি। তুমি নিচে গিয়ে গাড়ি বের করো। আম্মু যাবে না? না, ওনাদের অনেক বলেছি, কিন্তু কেউ যেতে রাজি হলো না। ও, আমি নিচে যেয়ে গাড়ি বের করছি, তুমি তাড়াতাড়ি আসো। আর এদিকে ঋতু রেডি হয়ে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে রাহাতের কাছে চলে আসলো। গাড়িতে না ওঠে কি এখানে এভাবে দাঁড়িয়ে থাকবে? উঠছি। বলে উঠে পড়লো গাড়িতে। তা এখন কোথায় যাব? শহরের বাইরে কোনো একটা ফাঁকা জায়গায় নিয়ে চলো। আচ্ছা। বলে গাড়ি চালাতে শুরু করলো। নামো, এসে গিয়েছি। আহ, জায়গাটা কি সুন্দর। শহরের চারিদিকে মানুষের ভিড়ে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসে। এই জায়গাটা আসলেই মন ভালো করার মতো একটা জায়গা। প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যায় এখানে। এখানে না আছে কোনো শব্দ, আর না আছে মানুষের ভিড়। আসলে এই জায়গাটা এমনই, এখানে যে একবার আসবে তারই মন ভালো হয়ে যাবে। বলে দৌড়ে মাঠের মাঝে গিয়ে 2 হাত দুদিকে ছড়িয়ে ঘুরতে লাগলো। পাগলি একটা। বলে ঋতুর দিকে এগিয়ে গেল। রাহাত, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই জায়গাটায় নিয়ে আসার জন্য। এখন তুমি ঘোরা বন্ধ করো, নাইলে কিন্তু মাথা ঘুরে যাবে। না, পারবো না। বলে চারিদিকে দৌড়াতে আর লাফাতে লাগলো। ঋতু থামো, নাইলে পড়ে যাবে কিন্তু। কে শুনে কার কথা? ঋতু রাহাতের কোনো কথা কানে না নিয়ে আরো বেশি জোরে দৌড়াতে আর লাফাতে লাগলো। পাগলিটার আবার বাচ্চামো ভাবটা শুরু হয়েছে। বলে ঘাসের উপর বসে পড়ল। আর ঋতু দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়ে রাহাতের পাশে যে ধপাস করে বসে পড়ল। দৌড়াতে দৌড়াতে ঘামে একেবারে ভিজে গিয়েছো দেখছি। বলে পকেট থেকে রুমালটা বের করে ঋতুর মুখটা মুছে দিল। তারপর ওখানে বসে কিছুক্ষণ গল্প করার পর ঋতু বলল, চলো উঠি, আমার কিছু শপিং করার আছে। এতক্ষণ তো ভালোই ছিল, এখন আবার শপিং কেন? কি হলো, কি ভাবছো? না কিছু না, চলো এখন। তারপর দুজনে যেয়ে গাড়িতে বসলো। আচ্ছা, শপিং করার কি দরকার? চলো আমরা অন্য কোথা থেকে ঘুরে আসি। গাড়ি ড্রাইভ করতে করতে বলল। শপিং মলে পৌঁছে গাড়িটা পার্ক করে দুজনে ভিতরে গেল। ঋতু শপিং করছে আর সব ব্যাগগুলো রাতের হাতে ধরিয়ে দিচ্ছে। আরে আর কত কিছু কিনবে, দেখো আমার দু হাতে আর কোনো জায়গা নেই। এখন কি ব্যাগগুলো আমার মাথায় নিতে হবে নাকি? আইডিয়াটা খারাপ না। কি? না, আমি পারবো না। শেষমেশ তুমি আমার মান সম্মান ডোবাবে। চলো, আজকের মতো এইটুকুই। আজকের মতো এতটুকুই মানে? পরে আবার করবে নাকি? করতেও পারি। আর না, তুমি আজ যা কিনেছো সেগুলো দিয়ে 1 বছর আরামসে চলে যাবে। না বলে এখন চলো। বলে রাহাত সামনের দিকে আগাতে লাগলো। আরে, তুমি আগেই চলে যাচ্ছ কেন? কেন, আবার কি হয়েছে? বিল পেমেন্ট করবে কে শুনি? কেন তুমি? সামনে জ্যান্ত হাজবেন্ড থাকতে আমি কেন বিল দিতে যাব? দেখছো না আমার 2 হাত ভর্তি ব্যাগ? আমি বিল দিব কেমন করে? তোমাকে কিছু করতে হবে না, যা করার আমিই করছি। বলে রাহাতের পকেট থেকে মানি ব্যাগটা বের করে বিল পেমেন্ট করলো। গেল আমার টাকাগুলো। মনে মনে বলল, এখন দাঁড়িয়ে না থেকে চলো। চলো। তা এখন কোথায় যাব? ভালো কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে চলো। আচ্ছা। বলেই গাড়ি চালাতে লাগলো। তারপর দুজনে একটা রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করে বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা হলো। রাহাত, গাড়ি থামাও, আইসক্রিম খাবো। এখন আইসক্রিম পাবো কোথায়? ওই যে দেখো সামনে। আইসক্রিমওয়ালাকে দেখিয়ে বলল, তুমি না একটু আগে খেয়ে আসলে, এখন আবার আইসক্রিম খাওয়া লাগে তোমার? দাও না এনে। যাচ্ছি। বলে গাড়ি থেকে বেরিয়ে সামনের দিকে আগতেই হঠাৎ সামনে থেকে একটা গাড়ি এসে দিল ধাক্কা। এদিকে ঋতু কিছু একটা আওয়াজ শুনে ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। কি হয়েছে, এভাবে চিৎকার করে উঠলে কেন? রাহাতের চিৎকার শুনে গাড়িতে উঠে বলল,
তোমার কিছু হয়নি তো? রাহাতকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমার আবার কি হবে? তুমি কান্না থামাও। তাহলে অ্যাক্সিডেন্ট হলো কিসের? এক ট্রাক এসে আমার সামনের একটা খাম্বায় বাড়ি মারছে। আল্লাহর কাছে শত শত শুকরিয়া যে তোমার কিছু হয়নি। তুমি এখন চুপ করে বসে থাকো, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসি। না, এখন কোথাও যাওয়া লাগবে না, চলো বাসায় যাই। আরে পাগলি, ভয় পাচ্ছ কেন? আর কিছুই হবে না, আমি যাবো আর আসবো। না থাক, যাওয়া লাগবে না, আমার অনেক টায়ার্ড লাগছে, তুমি বাসায় চলো তো। আচ্ছা। বলে গাড়ি স্টার্ট দিল। বাসায় এসে, আম্মু কোথায় তুমি? আম্মু তো একটু আগে গ্রামের বাড়িতে গেছে, কি যেন হয়েছে আর্জেন্ট, একটু আগে ফোন আসছে, তাই তোমাদের কিছু বলে যেতে পারি নাই। রাহাত আর ঋতু ওর বোন ইমার সাথে কথা বলে উপরে চলে গেল। রাহাত তো উপরে যে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল, আর ঋতু ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে বিছানার কাছে গিয়ে রাহাতের কান ধরে ওকে তুলল। আরে কি হয়েছে? এভাবে কান ধরে টানছো কেন? যাও, উঠে সোজা গিয়ে অজু করে এসে নামাজ পড়ে নাও। যাচ্ছি। বলে উঠে অজু করে এসে নামাজ পড়ে নিল। একটা হবে নাকি? ঋতুর সামনে গিয়ে বলল, কি? মিষ্টি। আমি এখন মিষ্টি কোথায় পাবো? তোমাকে দিতে হবে না, আমার লাগবে, আমি নিজেই নিচ্ছি। বলে ঋতুর সামনে এগিয়ে গিয়ে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিল। পরের দিন সকালে, কেমন আছিস মা? ভালো, তুমি কেমন আছো? ভালো। তুই আমাদেরকে ভুলে গেছিস। কি বলো এসব? তোমরা আমার বাবা মা, তোমাদের কিভাবে ভুলি বলো? আচ্ছা, ভালো কথা। তোর মামি আসছে তোদের বাসায়। কেন? আসলেই জানতে পারবি। বউ, রাতের মতো আর একটু আদর করো না প্লিজ। কি বললা তুমি? হঠাৎ বাসার কলিং বেল বাজলো। এত সকাল সকাল কে আসবে ঠিক বুঝতে পারছি না, মেজাজ এতেই 420 হয়ে আছে রাহাতের উপর। দরজা খুলে ঋতু পুরো টাসকি খায়, কারণ তার মামি আসছে। আসলে ঋতু তার মামির উপর রাগ করে আছে, তাদের বিয়েতে আসে নাই বলে। কেমন আছিস? ভেতরে আসতে বলবি না? আসো। জামাই কি বাসায় আছে? রুমেই আছে, একটু বসো, আমি ডেকে দিচ্ছি। আর কোনো কথা না বলে সোজা রুমে চলে এলো। রাত তখন ঘুমিয়ে আছে। এই ওঠো, বাসায় লোক এসেছে, যাও গিয়ে দেখা করো। ঘুমাতে দাও না একটু? বুঝি না তোমরা সবাই আমার পিছনে এভাবে আঁচল বেঁধে লেগে আছো কেন? ওঠো এখন, মামি বাসায়। মামি? কোন মামি? আমার কতগুলি মামি আছে, তোমায় ডাকছে, যাও গিয়ে দেখা করে আসো। আন্টি এসেছে? হুম। কোথায় উনি? আর তুমি এখানে কি করো? ওনার সঙ্গে না বসে এখানে কি? ইচ্ছে করছে না তাই। তোমার সাথে দেখা করতে এসেছে, দেখা করে চলে যাক, আমি থেকে কি করব? তোমার মামি উনি, সবচেয়ে বড় কথা ওনারা তোমার গার্জিয়ান। প্রয়োজন নেই কারো, এতদিন পর হঠাৎ এসে পড়লেই গার্জিয়ান হয়ে যাওয়া যায় না। কই, বিয়েতে তো আসেনি। ঠিক আছে, বিয়ের পর একটি বারও আমার খবর নিতে এসেছিল। এসেছিল, তুমি নিজেই দেখা করনি। যাই হোক, আমার এখন তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আসছেন, দেখা করে চলে যেতে বলো। কিন্তু? কোনো কিন্তু না। আর বিছানায় পড়ে না থেকে ফ্রেশ হয়ে সাথে সাথে নিচে চলে এলো। ঋতুর মামি তখন নিচে ইমার সাথে কথা বলে নানান ধরনের ভালো মন্দ আলাপ আলোচনা করছিল। রাত নিচে এসে সবার আগে তাকে সালাম করলো। সবকিছু কেমন চলছে বাবা? জি আন্টি, আপনাদের ও আল্লাহর দোয়ায় ভালোই যাচ্ছে। ঋতু কোথায় গেল? আসলে ও... বলতে হবে না, আমি সব বুঝি। মেয়েটা এখনো আমার উপর রাগ চেপে বসে আছে। নতুন করে আর কি বলবো, আপনারা ওকে সে ছোট্ট থেকে জানেন, চেনেন। মেয়েটার মাঝে এখনো বাচ্চামিগুলো অবশিষ্ট রয়ে গেছে। জানি বাবা, খুব ভালোভাবেই জানি। আঙ্কেলরা কেমন আছে? উনি এলেন না যে? উনি কিছু দরকারে আটকে পড়েছেন, ফ্রি হলে অন্য সময় চলে আসবে। হুম। পাগলি মেয়েটাকে দেখছি অনেক গুছিয়ে রেখেছ।
পুরো গৃহবধূ হয়ে গেছে। এতদিন ধরে যত চিন্তা ছিল এখন সেটা হালকা হলে কিছুটা কমবে। এখনো পুরোপুরি সম্ভব হয়নি। রাগ এখনো সারাক্ষণ তার নাকের ডগায় উঠবোস করে, অল্পতে সামলানো কঠিন হয়ে পড়ে। মেয়েটা ছোট থেকেই এমন, সময়ের সঙ্গে ঠিকই ঠিক হয়ে যাবে। তাছাড়া সারা জীবন তো এরকম হয়ে থাকবে না। আজ বাদে কাল যখন বাচ্চার মা হয়ে যাবে তখন ঠিকই সব বুঝে যাবে। তো বাবা, তোমার মা কোথায়? জি, কালকে একটা জরুরি কাজের জন্য গ্রামের বাড়িতে গেছে। ও, তোমরা একটু বসো, আমি ঋতুর সাথে কথা বলে আসি। আপনার যাওয়ার প্রয়োজন নেই, বসুন আপনি। ওকে ইমা গিয়ে ডেকে আনছে। জি আন্টি, আপনি একটু অপেক্ষা করুন, আমি ভাবিকে ডেকে দিচ্ছি। আচ্ছা। দুজনকে বসিয়ে রেখে ইমা গেল ভাবিকে ডাকতে। এদিকে ঋতু সে সুর থেকে আড়াল হতে এতক্ষণ ধরে সবার কথা শুনছিল। তোমাদের একটা কথা জানানোর ছিল বাবা। জি অবশ্যই। দেখো, বিয়ের পর মেয়েটা আমাদের উপর রাগ করে আর আমাদের বাসায় যায়নি, সাথে তোমাকেও নিয়ে যেতে পারিনি। পরশুদিন থেকে বাসায় একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন হতে যাচ্ছে। আমরা চাইছি তোমরা সবাই সেখানে উপস্থিত থাকো। অনুষ্ঠানটা কিসের? তৃষাকে তো চেনই, আমার ছোট মেয়ে। সবাই মিলে একটা ছেলেকে পছন্দ হয়েছে। ছেলেটা মোটামুটি ভালো পরিবারের। পরশুদিন থেকে বিয়ে শুরু, সবাইকে জানানো শেষ। এখন যদি তোমরাও আসতে তাহলে। আমি আপাকে বলেছিলাম, ওনারা বলেছে যেতে পারবে না, বয়স হয়েছে অনেক, তাই ওনারা বলেছে ঋতুর সাথে কথা বলার জন্য। না, আমরা কেউ কোথাও যাব না। কি হচ্ছে এগুলো? কেন রে মা, নিজের বোনের বিয়েতে তুই বোন হয়ে থাকবি না? না, থাকবো না। আর আমার কোনো বোন নেই, কেউ নেই আমার। আমি জানি তুই আমাদের উপর এখনো অনেক রেগে আছিস, অনেক অভিমান জমে আছে। আমার কারো উপর কোনো রকম রাগ অভিমান নেই। তাহলে কাঁদছিস কেন? কে কাঁদছে? কই, আমি তো কাঁদছি না। ছাড়ো, আমায় ছুবে না। কেন এসেছো এখানে? জানিস না কেন এসেছি? না, জানি না। কিন্তু আমি জানি। আমি এখানে এসেছি আমার এক ছোট্ট মেয়ের কাছে, যে আমার উপর অনেক রাত চেপে অভিমান করে বসে রয়েছে। তো সেখানে যাও, এখানে কি? মেয়েটাই যে এখানে, করবো কি কিছুই ভেবে পাচ্ছি না। এতদিন ধরে পাগলিটাকে বোঝাতে চাইছি, কিন্তু বোকা মেয়েটা কিছুই বুঝতে চাইছে না। অযথা মিথ্যা অভিমানের পাহাড় তৈরি করে বসে রয়েছে। খারাপ, তোমরা সবাই খারাপ। লাগবে না কাউকে। এতদিনে একবারও আমার খবর নিয়েছো? কি ভেবেছিস আমরা তোর খবর রাখি না? পাগলি, সে ছোট থেকে তোকে যে নিজের মেয়ের মতো মানুষ করে গেছি। হ্যাঁ, এটা আলাদা কথা যে তোদের সারাক্ষণ একটু শাসনে রাখতাম, তবে সেটা কিন্তু তোদের ভালোর জন্যই। আমরা কেউই কখনো তোদের খারাপ চাইনি। তাহলে এতদিনে একটিবার খোঁজ খবর নিয়েছিলে? কতবার এসে ফিরে গেছি মনে আছে? যতবার তোর সাথে দেখা করতে এসেছি ততবারই তুই সবাইকে এড়িয়ে গেছিস। যাব না আমি। বোনের বিয়ে জেনেও যাবি না? জানিস মেয়েটা তোর যাওয়ার আশায় পথ চেয়ে বসে আছে। তোরা না গেলে বিয়েটা সম্পূর্ণভাবে অপূর্ণ থেকে যাবে। আমরা না গেলেও বিয়েটা সম্ভব। কেউই যাব না আমরা। আমরা নয়, জাস্ট আমি। তুমি না গেলে সমস্যা নেই, আমরা যাচ্ছি। মানে? তুমি যাবে না এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, এতে আমি কিছু বলবো না। তার সাথে আমাকে জড়াবে না, জামাই বলে কথা। আমি না গেলে বিয়ে জমবে কিভাবে? আন্টি, আপনি চিন্তা করবেন না, কেউ সঙ্গে যাক আর না যাক আমি যাচ্ছি। ভাই, তোমার সাথে আমিও একমত। কথাটা শুনে ইমার দিকে অনেকটা চোখগুলো ছোট্ট ছোট্ট করে তাকিয়ে রইল ঋতু। দেখে মনে হচ্ছে এখনই চোখ দিয়ে আস্ত কাঁচা খেয়ে ফেলবে। রাহাত মামিকে নিয়ে সোফায় বসে রইল। ইমা গেল প্যাকিং করতে। ভাইয়া, আমি রেডি, সব প্যাকিং করা শেষ।